হ্যাপি নিউ ইয়ার। তো আজকে হচ্ছে মনে হয় ফাইনালের আগে না আমরা আরো একটা ক্লাস পাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা নেক্সট উইকেও আর একটা ক্লাস পাবো ইনশাল্লাহ। সো নেক্সট উইকের ক্লাসে আমরা যেটা হবে যে আমাদের সেকেন্ড ক্লাসটাতে আমরা একটা ক্লাস টেস্ট নিব। আজকে পর্যন্ত আমরা যতটুকু পড়াবো সেটা হচ্ছে গিয়ে আমাদের ক্লাস টেস্টের জন্য থাকবে। And before starting today's class আমি একটু প্রেজেন্টেশন নিয়ে বলে নিই। আচ্ছা, একটু সবাই জয়েন করুক, তখন প্রেজেন্টেশন নিয়ে কথা বলবো। প্রেজেন্টেশন নিয়ে আমার কাছে কিছু কোশ্চেন আসছে, কারণ আজকে আমি আপনাদের ফোল্ডারটা ক্রিয়েট করে দিব। তো সবাই একটু জয়েন করে নিই, দেন আমি একটু প্রেজেন্টেশনে চলে যাব যে আমরা আসলে কোথায় যাব। তো আজকে হচ্ছে আমরা লাস্ট ক্লাসে আমরা মার্কেট নিয়ে স্টার্ট করেছিলাম। আজকে মার্কেটের চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি ফুল কমপ্লিট করে ফেলবো। মার্কেট নিয়ে মেইনলি আমরা যেটা স্টার্ট করেছিলাম যে আমি বলেছিলাম যে আমরা আসলে ম্যানকির বইটা থেকে আমরা ডিফারেন্ট টাইপস অফ যে মার্কেট গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আইডিয়া নিব। এবং মেইনলি আমরা হচ্ছে কি আমাদের টার্গেটটা থাকবে হচ্ছে ফার্মস ইন কম্পিটিটিভ মার্কেট, সেগুলো নিয়ে হচ্ছে কি আইডিয়া নেওয়া যে আমরা যখন আসলে রিয়েল লাইফ সিনারিওতে যাব আমাদের আসলে ডিফারেন্ট টাইপ অফ মার্কেট সম্পর্কে আইডিয়া জেনারেট করাটা খুব ইম্পর্টেন্ট, যে আমি কোন মার্কেটে বিলং করছি। সাপোজ আপনি একটা নিউ প্রোডাক্ট নিয়ে যদি মার্কেটে আসেন, বা আপনি কোনো কোম্পানি এক্সিকিউটিভ ডিরেক্টর হচ্ছেন, সো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এক্সিকিউটিভ ডিরেক্টর হতে পারেন, আপনি অ্যাকাউন্ট সেকশনে একটা ভালো পজিশনে থাকতে পারেন, এইচআর এ একটা ভালো পজিশনে থাকতে পারেন, আপনি স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং ইউনিটে থাকতে পারেন। সো যেখানেই থাকেন না কেন আপনাকে কিন্তু এটা আপনার ওই যে মার্কেটটা বিলং করছেন সে মার্কেটটা নিয়ে একটা গুড আইডিয়া থাকতে হবে। সে মার্কেটের ডিফারেন্ট সিচুয়েশনে আপনার বিহেভিয়ারটা কেমন হবে সেটা নিয়ে আপনার আইডিয়া থাকতে হবে। সো এই বিষয়গুলো কিন্তু এখানে খুব মানে খুব ইম্পর্টেন্ট, যেটাকে বলা যায় যে মার্কেটটা সম্পর্কে আইডিয়া রাখাটা খুব ইম্পর্টেন্ট। এটা আপনারা এখানে পাবেন। সো এই আমরা এই জন্যই আমি বলেছি যে আমি আসলে চারটা ধরনের মার্কেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো। তো আমি এটা নিয়ে কিন্তু এখানে যাব। সো এখানে দেখা যাবে যে আমি চারটা চ্যাপ্টার নিয়ে কথা বলবো, মানে হ্যাঁ, তো ভাবতে পারেন যে ফুল চ্যাপ্টারটা নিয়ে আসলে আলোচনা করছি। বিষয়টা সেটা না, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মানে আমি লাইক ইম্পর্টেন্ট পার্ট গুলোতে আমি যাব। সে ফর এক্সাম্পল আমি চ্যাপ্টার 14 অলরেডি স্টার্ট করেছিলাম, লাস্ট ক্লাসে স্টার্ট করেছিলাম। এটা নিয়ে বেশ অনেক দূর শেষ করে ফেলেছি আমরা। 14 এ সাপোজ আমরা কম্পিটিটিভ মার্কেটে যাব। সো হোয়াট ইজ কম্পিটিটিভ মার্কেট, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে কিভাবে আমরা সার্ভাইভ করবো এটা সম্পর্কে জানবো। এবং হোয়াটস দ্য প্রফিট ম্যাক্সিমাইজিং পয়েন্ট ফর দ্য পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। আমরা ম্যাক্সিমাম প্রোডাক্ট অ্যাকচুয়ালি পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে বিলং করে। সো এখন যখন এই 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 মার্কেটে আমরা থাকবো, এটা খুব কমন একটা বিষয় হয়েছে যে এই ধরনের মার্কেট থেকে কিভাবে আসলে প্রফিটটা মেক করা যায়। সো সেই ক্ষেত্রে আমরা আসলে এটাই দেখবো যে কিভাবে আমরা এখানে প্রফিট ম্যাক্সিমাইজেশনে আসবো। মানে এখানে এই মার্কেট থেকে আমরা কিভাবে প্রফিটটা পাবো, আমরা সেটা কিন্তু এখান থেকে দেখবো। দেন আমরা চলে যাব হচ্ছে কি পরের চ্যাপ্টার, যেখানে আমরা মনোপলি মার্কেট নিয়ে আইডিয়া নিব। সো মনোপলি মার্কেটে কি ওয়ান সেলার মার্কেট যেটাকে আমরা জানি, সো এই ওয়ান সেলার মার্কেটে কিভাবে অ্যারাইজ হয়। দেন আমরা এক ধরনের মনোপলি পাবো যেটাকে আমরা পাবো হচ্ছে ন্যাচারাল মনোপলি। অর নর্মালি এই মনোপলি মার্কেটটা হচ্ছে গিয়ে ক্রিয়েট হতে থাকবে, সরি মাই মিস্টেক, ন্যাচারালি এই মার্কেটটা হচ্ছে গিয়ে ক্রিয়েট হতে থাকবে। মানে আপনার এখানে দেখা যাবে যে কোনো হাত নাই। আহ আপনার এখানে দেখা যাবে কোনো হাত নাই। তো এই মার্কেটটাকে আমি হচ্ছে গিয়ে এখানে যাব। এবং মনোপলি মার্কেটে একটা বিষয় কাজ করে, হুইচ ইজ প্রাইস ডিসক্রিমিনেশন। সো প্রাইস ডিসক্রিমিনেশন বিষয়টা সম্পর্কে জানবো, যে কিভাবে দেখবো যে মনোপলি মার্কেটে ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ অফ পিপলের কাছে আমরা ডিফারেন্ট প্রাইসটা ক্লেম করছি। এটুকুতে যাব। এরপরে চলে যাব হচ্ছে মনোপলি মার্কেটের কয়েকটা ভ্যারাইটিস পাবো, যেটাকে আমরা মনোপলিস্টিক কম্পিটিশন বলি। এবং ইটস টোটালি ডিফারেন্ট ফ্রম দ্য পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। তো ওইটা সম্পর্কে জানার জন্য এই যে আমরা একটু আগে ওই মনোপলি মার্কেটে যে পড়ে আসবে প্রাইস ডিসক্রিমিনেশন, এটা থেকে একটা কনসেপ্ট আসবে, সেটা হচ্ছে গিয়ে প্রাইস ডিসক্রিমিনেশনটা আমরা 3 টাইপস এর দেখতে পাবো। ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি এন্ড থার্ড ডিগ্রি। এটা কিভাবে কাজ করে এবং সেখানে কম্পিটিশন গুলো কাজ করে কিভাবে, এবং কম্পিটিশন সেখানে কিভাবে কাজ করে, এবং এখান থেকে আমরা আসলে কিভাবে একইভাবে আমরা এই মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেটে কিভাবে আসলে প্রফিটটা মেক করি সেটা সম্পর্কে আমরা কিন্তু এখানে দেখবো।
সো এটার জন্য আমি জাস্ট একটা বেসিক আমার মতো করে একটা স্লাইড মেক করেছিলাম। এই জন্য আমি বলেছি যে স্লাইডটা আমি শেয়ার করি, বিকজ এটা নর্মালি আমি এখানে ডিফারেন্ট টাইপ অফ মার্কেট নিয়ে কথা বলেছি, এতটুকুই। সো এই জন্য এটা আমি জাস্ট বলছিলাম, কিন্তু এখান থেকে জাস্ট আপনারা বেসিক আইডিয়া পাবেন যে আমরা আসলে কোন কোন ধরনের মার্কেট সম্পর্কে স্টাডি করতে যাব। একটু গো থ্রু করি লাস্ট ক্লাসের টপিকটা থেকে। So we already get idea that আমরা যে এখানে যে ধরনের মার্কেট গুলো নিয়ে পড়বো সেটা হচ্ছে আমরা আসলে মার্কেটটাকে এখানে ক্লাসিফিকেশন করছি অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ ফার্মস। মার্কেটে কতজন সেলার আছে সেটার উপর বেসিস করে আসলে আমরা এখানে মার্কেটটাকে ডিভাইড করছি। So according to the number of seller, we have find out there are 4 types of market. When there is only one seller in the market, or মানে one seller one farm, one producer, এই টাইপস এর মার্কেট হলে সেটাকে আমরা বলেছিলাম মনোপলি মার্কেট। দেন ইফ দেয়ার আর ফিউ ফার্মস, ফিউ বলতে এখানে আসলে খুবই অল্প বোঝাচ্ছে, 2টা থেকে 10টা এরকম টাইপের প্রোডাক্ট, মানে ভেরি ফিউ। আপনি কাউন্ট করতে পারবেন যে কতগুলো প্রোডাক্ট সেখানে, মানে কতগুলো সেলার সেখানে আছে, কতজন সেলার, সরি মাই মিস্টেক, কতজন সেলার আসলে সেখানে আছে আপনি এটা একদম কাউন্ট করতে পারবেন। সেটাকে আপনি হচ্ছেন গিয়ে ফিউ ফার্মস এর মধ্যে নিয়েছেন, সেটাকে আপনি অলিগোপলি মার্কেটে নিয়ে যাচ্ছেন। দেন হচ্ছে গিয়ে যদি আমি মিনি ফার্ম চিন্তা করি, মানে অনেকগুলো ফার্ম আছে এখানে, অনেকগুলো ফার্ম বলতে এখানে আসলে আনকাউন্টেবল হয়ে যায় বিষয়টা, অর্থাৎ আপনি চাইলেও এখানে নাম্বার অফ সেলার আপনি ফাইন্ড আউট করতে নাম্বার অফ সেলার আপনি ফাইন্ড আউট করতে পারবেন না। তো সেটাকে আপনি যদি চিন্তা করেন সেটাকে আপনি হচ্ছেন গিয়ে অলিগোপলি, আপনি সেটাকে হচ্ছে গিয়ে মানে আপনি যখন এইরকম মার্কেট পাবেন সেটাকে আপনি হচ্ছেন গিয়ে দুইটা ভাগে ভাগ করবেন। একটা হচ্ছে গিয়ে পারফেক্ট কম্পিটিশন আর একটা হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন। পারফেক্ট কম্পিটিশনে দেখা যাবে যে দে আর সেলিং দ্য আইডেন্টিক্যাল প্রোডাক্ট, দ্যাট মিনস দ্য অল প্রোডাক্ট আর সেম, দেয়ার ইজ নো ডিফারেন্সিয়েশন। আপনি প্রোডাক্ট গুলোকে একই প্রোডাক্ট ডিফারেন্ট ডিফারেন্ট সেলার সেল করছে, এরকম যখন হবে তখন সেটা আমরা পারফেক্ট কম্পিটিশনে নিয়ে আসছি। যেমন আমি এখানে রাইস বা হুইট বা we can talk about any daily necessities product market, so they are belongs to perfect competitive market, অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যেটাকে আমরা বলি, যে যেখানে অনেকগুলো সেলার থাকবে, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আমরা এখানে সেল করছি হচ্ছে গিয়ে আইডেন্টিক্যাল প্রোডাক্ট। হ্যাঁ, মানে প্রোডাক্ট গুলো একই রকম, চালগুলো একরকম, ডালগুলো একরকম, মানে অনেকটা এরকম বোঝাচ্ছি। দেন হচ্ছে গিয়ে যদি আমি মনোপলিস্টিক কম্পিটিশনে যাই, এখানে আমরা দেখতে পাবো যে এখানে দে আর সেলিং অলমোস্ট সেম থিং, একই রকম প্রোডাক্ট সেল করছে, কিন্তু দেয়ার আর মানে প্রোডাক্টটা ডিফারেন্সিয়েট আছে। যেমন ইফ উই টক অ্যাবাউট ক্লোথ চিন্তা করেন, আমি নিউ মার্কেট থেকেও যেটা পাচ্ছি আমি ইয়েলো থেকেও অলমোস্ট সেম ক্লোথটাই পাচ্ছি, কিন্তু এখানে যেটা হচ্ছে যে নিউ মার্কেটের ক্লোথের সাথে অবভিয়াসলি আপনার ইয়েলো ক্লোথের মধ্যে ডিফারেন্স আছে। আপনি একই প্রোডাক্ট সেল হচ্ছে, বাট ইউ ক্যান ডিফারেন্সিয়েট, তাদের মধ্যে আপনি পার্থক্যটা করতে পারবেন। এবং এখানে প্রতিযোগিতাটা একটা অসম প্রতিযোগিতা থাকে, অর্থাৎ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে প্রতিযোগিতা কিন্তু সম। অর্থাৎ আমি যেভাবে আমি একজন রাইস সেলার, সো আমি অ্যাজ এ সেলার আমি আমার আর একই রকম ভাবে আরেকজন সেলারের সাথে কম্পিট করবো, এখানে কিন্তু কোনো ডিফারেন্সিয়েশনটা নাই, মানে পার্থক্যটা এখানে এভাবে কাজ করে না। তো পার্থক্যটা এখানে কিন্তু কাজ করে না। কিন্তু আমি যদি মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেটে যাব, তখন আমরা কিন্তু দেখবো যে প্রতিযোগিতাটা অসম হবে, মানে এখানে ব্যালেন্সটা আমরা খুব কম পাবো। সো সেটা কিন্তু মনোপলিস্টিক কম্পিটিশনের মধ্যে মনোপলিস্টিক কম্পিটিশনে পড়ছে, এবং এখানে আমরা যে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট পাচ্ছি। ওকে, সো দেন আমরা চলে যাই, সেটা হচ্ছে গিয়ে যে আমরা আমাদের বই থেকে যাব। আমরা যেহেতু এটা আমরা মানে এতক্ষণ পর্যন্ত যেটাকে বললাম এটা লাস্ট ক্লাসে এগুলো নিয়ে আমরা সবই আলোচনা করেছি। আই হোপ আপনারা কিছুটা হলেও আইডিয়া নিয়েছিলেন। সো এখন আমরা আসলে এই
যে 4 ধরনের মার্কেট গুলো বললাম, এর মধ্যে আমি বলে নিই অলিগোপলিটা নিয়ে আসলে এইভাবে আলোচনা করব না। অলিগোপলি যেহেতু ফিউ সেলার মার্কেট, আমরা ওই যে বাকি যে 3টা মার্কেট আছে এটা নিয়ে কিন্তু 3টা নিয়েই আমরা বেশ ভালো রকম একটা আলাপ মানে আইডিয়াস জেনারেট করার চেষ্টা করব। এবং আমি আজকের ক্লাসটা শুরু হওয়ার আগে আজকে আমি মানে কালকে রাত থেকে আমি চিন্তা করছি যে আমরা আসলে মার্কেট বিলং করি। যে কোনো আমরা সবাই একটা না একটা মার্কেট বিলং করি সব সময়। তো এই মার্কেট গুলো নিয়ে আমাদের একটা গুড আন্ডারস্ট্যান্ডিং খুব ইম্পর্টেন্ট। আমি এটা কালকে রাত থেকে চিন্তা করছি। এন্ড ইফ উই হ্যাভ দ্যাট গুড আন্ডারস্ট্যান্ডিং, আমাদের যেটা হয় যে আমরা আমাদের মানে ইভেন অ্যাজ এ মানে ইন্ডিভিজুয়াল আমার কি স্কিল ডেভেলপ করতে হবে। লাইক আমি এখন আমি আমি নিজে একটা মার্কেট বিলং করছি, তো সেই মার্কেটে সাপোজ আমি টিচার, আমি যদি আমার প্রফেশনটা নিয়ে চিন্তা করছি, যে আমি আমার প্রফেশনটা দিয়েও যদি চিন্তা করি, আমি একটা মার্কেট বিলং করছি, এই মার্কেটে সার্ভাইভ করতে হলে আমাকে কি কি স্কিল ডেভেলপ করতে হবে এটা আমার বুঝতে হবে। দেন হচ্ছে গিয়ে কি কি ধরনের আমি প্রবলেমে ফেস করতে হবে ফিউচারে, সেটার জন্য আমাকে নিজেকে প্রিপেয়ার করতে পারে, এরকম অনেক কিছু ভাবছিলাম বসে বসে। সো মার্কেটটা কিন্তু আমরা যদি ওইভাবে চিন্তা করি, আমাদের যে ডে টু ডে লাইফে কিন্তু মার্কেটটা আমাদের সবসময় এজ এ রেশনাল পিপল উই নিড এ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য মার্কেট। সো আমার ওটাই মনে হলো যে আমরা আজকে যে টপিক গুলো নিয়ে পড়বো এটার সাথে আসলে আমাদের রিলেভেন্সি অনেক বেশি আছে, যে আমাদের মানে আইডিয়াটা রাখাটা খুব বেশি দরকার এখানে, এটাই বলতে চাচ্ছিলাম। তো ফার্স্ট আমরা এই চ্যাপ্টারে আমরা ফার্স্টে আইডিয়া নেব যে হোয়াট ইজ কম্পিটিটিভ মার্কেট। আমি একটু বলবো যে আজকে সবাই একটু লিখে নেন, মানে পেন পেপার নিয়ে বসেন। সো পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট যদি আপনি যান, জাস্ট টাইটেল দেন হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, এটার নিচে কয়েকটা কি পয়েন্টস লেখেন, তাহলে আপনাদের মনে থাকবে। যে ফার্স্ট কি পয়েন্টসটা দেখেন হচ্ছে মেনি সেলার এন্ড মেনি বায়ার্স। So perfect competitive market is those kind of market which has many seller and many buyer. অনেক অনেক সেলার থাকবে, অনেক অনেক বায়ার থাকবে, and the product they are actually offering in that market they are mostly same. ওকে, তারা যে প্রোডাক্টটা অফার করছে সেটা একদম সেম, মানে সেম টু সেম বলতে সেমই বোঝাচ্ছে, মোস্টলি সেম মানে হয়তো স্লাইটলি ডিফারেন্স আছে, বাট সেটা আপনার জন্য নেগোশিয়েবল। মানে এটা হয়তো কোনো দোকানে চালটা একটু নতুন, আর একটা দোকানে চালটা হয়তো কালকেই ডেলিভারি, মানে এক সপ্তাহ আগে ডেলিভারি আসছে, এইটুকু ডিফারেন্স গুলো খুব মানে এতটাই লো রেঞ্জে হবে যে যেটাকে আপনি চাইলেই ইগনোর করতে পারবেন, এরকম এটা বোঝাচ্ছে। সো দ্য ডিফারেন্স ইজ স্লাইটলি নেগোশিয়েবল। দেন যেটা এখানে আসে, দ্যাট ইজ এভরি সেল, মানে এখানে এই মার্কেট গুলোতে ইউ ওয়ার্ক অ্যাজ এ প্রাইস টেকার। হ্যাঁ, সো ফার্স্ট পয়েন্টে লিখবেন হচ্ছে কি মেনি সেলার মেনি বায়ার, কি পয়েন্টস। Second point is the goods offered by the seller in this market are mostly same. সো ওই যে যেটাকে আমরা বলতে পারতাম আইডেন্টিক্যাল প্রোডাক্ট তারা সেল করছে, ওই একই কথা যে তারা একই ধরনের প্রোডাক্ট এখানে সেল করছে। দেন দ্য থার্ড পয়েন্ট ইজ জাস্ট কি পয়েন্ট লেখেন প্রাইস টেকার। এখানে আমরা কাজ করি হচ্ছে গিয়ে প্রাইস টেকার হিসেবে। প্রাইস টেকার বলতে বুঝাচ্ছি যে ইউ কান্ট ইনফ্লুয়েন্স দ্য মার্কেট প্রাইস। আমরা যে ডিমান্ড সাপ্লাই পড়ে আসি, এখান থেকে যে আমরা মার্কেট প্রাইস সম্পর্কে আইডিয়া রাখি, মানে মার্কেটে যে প্রোডাক্ট গুলো সেল হচ্ছে সেটা নিজে আইডিয়া রাখি, সেটাতে আপনি আসলে একজন প্রাইস টেকার হিসেবে কাজ করবেন। অর্থাৎ প্রাইসটা আপনি নিজে কোনো ইনফ্লুয়েন্স ফেলতে পারবেন না, কিন্তু প্রাইস মার্কেটে যেটা দেওয়া আছে সেটার মানে সেটাকে আপনি একসেপ্ট করে নেবেন, সেই ওয়াইজ আপনি কাজ করবেন। তো প্রাইস টেকার হিসেবে আমরা এখানে কাজ করছি কিভাবে, কেন কাজ করছে, বিকজ এটা নিয়ে কথা হয়েছিল যে একটা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে দেখা যায় যে টোটাল ডিমান্ডটা যদি আমি চিন্তা করি বা টোটাল সাপ্লাইটা যদি চিন্তা করি, এটা এত লার্জ স্কেলে হয় যে মানে একজন সিঙ্গেল সেলার বা একজন সিঙ্গেল বায়ারের পক্ষে ওভারঅল ডিমান্ড বা সাপ্লাইটাকে ওভারঅল পুরো ডিমান্ডটা করা সম্ভব না, বা পুরো সাপ্লাইটাও কিন্তু করা সম্ভব না। সে ফর এক্সাম্পল ইফ আই টক অ্যাবাউট দ্য রাইস মার্কেট ইন বাংলাদেশ,
as a single seller nobody can supply all over the rice in Bangladesh. আপনি হয়তো বলতে পারেন যে না ম্যাম, you can talk about some largest group of industries like Meghna Group বা City Group, এগুলা নিয়ে কথা বলতে পারেন, they can maybe they can supply the all over the rice, but আপনি একটু চিন্তা করেন হিউজ, আমরা যে 18 crore people আছে, এই 18 crore people কে কিন্তু এত এত বড় একটা গ্রুপ অফ পিপলকে কিন্তু একজন সেলারের পক্ষে বা 2-3 জন সেলারের পক্ষে দেখেন এই চাল বা ডাল বা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টটা কিন্তু আপনার সাপ্লাই দেওয়া সম্ভব হয় না। তো এই ধরনের মার্কেটের ক্ষেত্রে সাধারণত আমরা এই জন্যই বললাম যে যেহেতু একজন সাপ্লাই দিতে পারে না, এবং সেখানে দেখা যায় যে আমি যদি প্রডিউসারদের কথা চিন্তা করি, এখানে একজন প্রডিউসার না, অনেক বেশি প্রডিউসার থাকে। সো ওই যে বললাম যে শেয়ার মানে আপনার ইনফ্লুয়েন্সটা মানে আপনার মানে আপনার এখানে আপনার যদি মার্কেট শেয়ারটা আমি চিন্তা করি, তাহলে আপনার মার্কেট শেয়ারটা এতটাই নেগোশিয়েবল অ্যামাউন্টে হয় যে আপনি ওভারঅল প্রাইসের উপরে কোনোভাবে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারেন না। এই কারণেই হচ্ছে বলে যে উই ওয়ার্ক অ্যাজ এ প্রাইস টেকার দেয়ার, আমরা একদমই প্রাইসটা মানে একসেপ্ট করি, অ্যাজ এ সেলারও আমরা প্রাইসটা একসেপ্ট করি, অ্যাজ এ বায়ারও আমরা প্রাইসটা একসেপ্ট করি। আমি এটা একটা এক্সাম্পল দিয়ে বলেছিলাম যে ধরেন বাংলাদেশে প্রতি বছর ধরে নিচ্ছি, জাস্ট আমরা ধরছি যে 1000 কেজি চাল উৎপাদন হয়। এখন বাংলাদেশে প্রতি বছর যদি 1000 কেজি চাল উৎপাদন হয়, 1000 কেজি বলেছি, 1000 কেজি চাল উৎপাদন হয়, এখন ধরে নিলাম যে শরীয়তপুরের একজন ফার্মার হি প্রডিউসেস 40 কেজি চাল। এখন আমি আজ এই বছর তার ইচ্ছা হলো যে সে রাইস প্রোডাকশনের জন্য, এন্ড 1000 কেজি চালের জায়গায় 40 কেজি চাল কিন্তু খুব বেশি ইম্প্যাক্ট ফেলে না। সো ওভারঅল সে কিন্তু এইখানে কোনো ইম্প্যাক্ট ফেলবে না। বা এখন আমি চিন্তা করলাম যে ধরেন মাদারীপুরের আরেকজন ফার্মার, তিনি গত বছর উৎপাদন করেছেন 10 কেজি চাল, এবার সেটার উৎপাদনটা হয়ে গেল 30 কেজি চাল, অর্থাৎ তার 3 ডাবল উৎপাদন করলো। কিন্তু 3 টাইমস সে যখন প্রোডাকশনে গেল, এটাও কিন্তু when we talk about the overall production, that means 1000 কেজি, সেখানে কিন্তু এই 30 কেজি doesn't matter, মানে খুবই নেগোশিয়েবল অ্যামাউন্ট। সো সে কিন্তু ওভারঅল ওই বাকি যে 1000 কেজি চাল আছে বা 900 সামথিং কেজি চাল আছে, এটার প্রাইস রেটে কিন্তু সে কোনো প্রকার ইম্প্যাক্ট ফেলতে পারবে না। সো এতই লার্জ স্কেলে আসলে প্রোডাকশনটা এখানে হয় যে অ্যাজ এ সিঙ্গেল সেলার অর বায়ার উই কান্ট ইনফ্লুয়েন্স দ্য ওভারঅল মার্কেট প্রাইস। এই কারণেই আসলে আমরা কিন্তু অ্যাজ এ সিঙ্গেল মানে আমরা বলি যে উই ওয়ার্ক অ্যাজ এ প্রাইস টেকার। আচ্ছা, ফ্রি এন্ট্রি এন্ড এক্সিট ইন দিস মার্কেট, এটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। তো আমরা 4টা পয়েন্ট পেলাম। First one is many buyer, many seller. The second point is selling the identical product. The third point is act as a price taker. That means shortcut আপনি লিখে রাখতে পারেন price taker. And the fourth point is free entry and exit in the market. So এই মার্কেট গুলোতে যেটা হয় যে আমি এটা আমার আদারদেরও হয়তো এই ধরনের কোশ্চেন আসতে পারে মনে। যেমন সাপোজ এই করোনা কালীন সময় আমরা দেখেছি যে অনলাইন যে মার্কেটটা আছে সেটাতে দেখবেন যে প্রচুর হিউজ অনলাইন পেজ হয়েছে, প্রচুর পার্সন অনলাইনে প্রোডাক্ট সেল করছে বা স্টার্ট আপ হিসেবে এটাকে নিয়েছে, প্রফেশন হিসেবে অনেকে এটাকে নিয়েছে, ফ্যামিলি বিলঙ্গিংস বাড়ানোর জন্য, সরি ফ্যামিলি সাপোর্ট দেওয়ার জন্য দেখা যাচ্ছে যে তারা কিন্তু অনলাইনে সেল করছে। অনেকে মনে হচ্ছে যে অনেকে এটা নিয়ে কথা বলেন যে কোনো রুলস এন্ড রেগুলেশনে যার খুশি সে অনলাইনে চলে আসে। ওয়াই? বিকজ ইটস a perfect competitive market, so nobody can control you. If you want you can entry in that market, আর আপনি যদি যখন আপনি এখানে পারফেক্টলি হচ্ছে গিয়ে সেল করতে পারবেন না, ইউ উইল এক্সিট দ্য মার্কেট, এরকমই হয়ে যাবে বিষয়টা। সো পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে যেটা হয় যে আপনি চাইলেই এই মার্কেটে এন্ট্রি নিতে পারবেন, আবার চাইলেই হচ্ছে এই মার্কেটে এক্সিটও করতে পারবেন। অর্থাৎ আপনার কিন্তু মানে এই মার্কেটে এমন না যে আপনাকে কেউ এখানে কন্ট্রোল করতে পারবে বা আপনাকে আপনার অ্যাক্টিভিটিসে ইনফ্লুয়েন্স ফেলতে পারবে। আচ্ছা, এটা কেন হচ্ছে? এই একই কথা বলি, ওই যে বললাম একজন সিঙ্গেল সেলার বা একজন সিঙ্গেল বায়ার যেহেতু পুরো মার্কেটটাকে কন্ট্রোল করতে পারছে না, একজন সিঙ্গেল সেলার যেহেতু একটা মার্কেটকে কন্ট্রোল করতে পারছে না, সো মার্কেটে কে এন্ট্রি নিল বা কে এক্সিট করলো, ইটস নান অফ হিজ অর হার হেডেক। সো যখন এই বিষয়গুলোতে কাজ হয়,
মানে যখন এই বিষয়গুলো হচ্ছে যখন এই বিষয়গুলো এইভাবে কাজ হয়, তখন যেটা হয় যে আপনি চাইলেও সেই মার্কেটে হচ্ছে গিয়ে আপনার ইনফ্লুয়েন্সটা ফেলতে পারবেন না। অর্থাৎ আপনি চাইলেও সেই মার্কেটে আপনি চাইলেও আপনার মার্কেট আপনি সেই মার্কেটে হচ্ছে গিয়ে আহ আহ, যেটাকে বলা যায় যে কেউ মানে প্রোডাক্ট সেল করতে আসলেও আপনি তাকে না করতে পারবেন না, আবার কেউ এক্সিট নিলেও তাকে আপনি না করতে পারবেন না। তো এই ধরনের মার্কেটে কি হয়েছে, যখন দেখা যায় যে কেউ প্রফিট করছে, সাপোজ অনলাইনে কেন এত পার্সন আসলো, যখন কিছু পার্সন দেখলো যে অলরেডি এক্সিস্টিং সেলার যারা আছে তারা বেশ ভালো একটা প্রফিট মেক করছে, যেহেতু ফ্রি এন্ট্রি এক্সিট আছে। তো এই কারণে হিউজ ধরলাম যে সেলার অনলাইন সেলিং এ 10 জন সেলার আছে, তো এই 10 জন সেলারকে দেখে আরো 5 জন সেলার ইন্টারেস্টেড হয়ে তারা অনলাইন মার্কেটে চলে আসলো। এখন মার্কেট সাইজ তো বাড়েনি, মার্কেট যা ছিল সেই সাইজেই আছে। তো এই 10 জন সেলার আগে সেল করছিল, এখন এদের সাথে আরো 5 জন এসে অ্যাড হলো। 5 জন এসে যখন অ্যাড হলো, অ্যাড হয়ে ওভারঅল মার্কেটটা যে সাইজটা দাঁড়ালো সেটাতে দেখা গেল যে আহ যে নতুন যে 5 জন অ্যাড হলো, 5 জনের মধ্যে 3 জন এই মার্কেটে সার্ভাইভ করতে পারছে না, কারণ তারা মানে ওইভাবে কাস্টমার রিচ করতে পারছে, যেহেতু সবার জন্য ওপেন। তো তখন যেটা হলো যে যে প্রফিটটা করার আশায় তারা আসছিল, তারা দেখা যায় প্রফিটটা করতে না পারলে তখন ওরা মার্কেট আউট হয়ে যায়, অর্থাৎ তারা আর মার্কেটে লং রানে সার্ভাইভ করতে পারে না, তখন তারা মার্কেট আউট হয়ে যায়। সো অটোমেটিক্যালি সে মার্কেট এক্সিট হয়ে যাচ্ছে। তো একইভাবে যখন দেখা যাচ্ছে যে যেহেতু কম্পিটিশনে বেড়ে গেল, প্রফিটটা কমে যাচ্ছে, যারা মার্কেট এক্সিট হয়ে যাচ্ছে, তখন তাদের লস দেখে দেখা যাচ্ছিল যে আমরা আসলে যে ওভারঅল যে নেক্সট যে 5 জন যে জয়েন করেছিল তারা আসলে হাল ছেড়ে দিল, যে না আসলে এমনিও 3 জন ঝরে পড়েছে, বাকি 2 জন দেখলো যেভাবে ফাইট করে আসলে আমার টিকে থাকা পসিবল না। তো তারা কিন্তু মার্কেট এক্সিট করে চলে যায়। মেইনলি এটাই হয় যে যখন ওই পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে অনেক বেশি প্রফিট থাকে, সেটা দেখে অনেক অনেক সেলারই সেই মার্কেটে এসে এন্ট্রি নিতে চায়। কিন্তু দেখা যায় যে আহ, তখন তো যে বললাম ফ্রি এন্ট্রি এন্ড এক্সিট, তো দেখা যায় যে প্রফিটটা হচ্ছে সেই প্রফিটটা সবার মধ্যেই ডিস্ট্রিবিউট হতে থাকে সেম অ্যামাউন্টে। সো যে এই প্রফিটে সার্ভাইভ করতে পারে সেই মার্কেটে থাকে, যে পারে না আহ সে হচ্ছে গিয়ে আপনার মার্কেট আউট হয়েছে। এইভাবে হচ্ছে গিয়ে সাধারণত এই মার্কেট গুলোতে এটা সার্ভাইভ করে থাকে। এরপরে চলে আসি যে তাহলে আমরা বুঝতে পারলাম যে এই মার্কেট গুলো হচ্ছে এমন মার্কেট যেখানে আমরা সবাই সমান, এই ধরনের একটা বিষয় এখানে কাজ করবে। তাহলে এই যে সবাই সমান এই ধরনের মার্কেট যদি আসলে হয়, তাহলে হোয়াট উইল বি দ্য প্রফিট ম্যাক্সিমাইজিং পয়েন্ট ফর এ পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট? প্রফিট ম্যাক্সিমাইজেশনটা আসলে আমরা এখানে কিভাবে করব, এটা হচ্ছে এখন আমাদের হেডেক। সো এইটার অ্যান্সারটা আসলে আমরা পাবো হচ্ছে গিয়ে ফিগার 1, যেটা ফ্রম দ্য চ্যাপ্টার 14। সেখান থেকে আসলে আমরা এখানে এটা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। তো মেইনলি আমরা ড্র করলাম, ওকে। সো আমরা যদি পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে আসি, আমাকে যদি শর্টকাটে জিজ্ঞাসা করেন যে আসলে কোথায় আপনি প্রফিট মেক করবেন বা কোথায় আসলে প্রফিট ম্যাক্সিমাইজেশন পয়েন্ট আসে, আমি একদম এক বাক্যে বলে দিই যে হোয়ার দ্য এমআর উইল বি ইকুয়াল এমসি। এমআরটা এমসি সমান যে পয়েন্টটাতে হবে সেটাই হচ্ছে আমার প্রফিট ম্যাক্সিমাইজিং পয়েন্ট হবে। মার্জিনাল রেভিনিউটা যেখানে মার্জিনাল কস্টের সমান হবে সেই পয়েন্টে সাধারণত প্রত্যেকটা ফার্ম পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে প্রফিট ম্যাক্সিমাইজ করা, অর্থাৎ সর্বোচ্চ প্রফিট যেটা সেটা তারা কিন্তু ওখান থেকে গেইন করে ফেলে, এর থেকে বেশি সে কখনোই গেইন করে না। এর নিচে থাকলে সে লসে থাকে, আর এর উপরে থাকলে সে ওভার প্রফিট গেইনে থাকে। তখন সেটা তাকে দেখে আসলে প্রচুর মানুষ ইন্টারেস্টেড হবে এবং মার্কেটে আসবে, এসে আবার কিন্তু এই যে বললাম যে কম্পিটিশনটাকে বাড়িয়ে দিবে, বাড়িয়ে দেওয়ার কারণে যেটা হবে যে প্রফিটটা ফল করতে দেবে এবং আসলে সে ওই যে মার্জিনাল লেভেলে চলে আসবে। তো আমি এটা নিয়ে আলোচনা করব। আগে একটু একটু রিকল করেছি হোয়াট ইজ এমআর এন্ড হোয়াট ইজ এমসি। এমআর কি ছিল? এমআর ছিল হচ্ছে গিয়ে দা এক্সট্রা অ্যামাউন্ট অফ রেভিনিউ ইউ আর গোয়িং টু গেট when when you are selling one extra unit of product। টোটাল রেভিনিউতে যে চেঞ্জেসটা আসে সেটাই একটা অতিরিক্ত প্রোডাক্ট সেল করার জন্য সেটাই মার্জিনাল রেভিনিউ। বা আরো যদি সিম্পলি বলতে চাই,
আমরা হচ্ছে গিয়ে এটা ফাইন্ড আউট করি হচ্ছে চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি। ঠিক একইভাবে এমসিটাও একই জিনিস, যে টোটাল কস্টে আমার যে পরিবর্তনটা আসবে ফর ইউনিট চেঞ্জ ইন কোয়ান্টিটি, একই জিনিস, অর দ্য চেঞ্জ ইন টোটাল কস্ট ফর সেলিং এক্সট্রা, ফর প্রডিউসিং এক্সট্রা অ্যামাউন্ট অফ প্রোডাক্ট। সো এই ক্ষেত্রে আমরা এমসিটা মার্জিনাল কস্টটা ক্যালকুলেট করি হচ্ছে চেঞ্জ ইন টোটাল কস্ট, চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি, সেই ধরনের ফর্মুলা থেকে। সো মার্জিনাল রেভিনিউতেই যাই বা মার্জিনাল কস্টেই যাই, দুইটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা এক্সট্রা ইউনিট তৈরি করার জন্য আমার যে পরিবর্তনটা হচ্ছে সেটা টোটাল রেভিনিউতে বা টোটাল কস্টে, সেটাই হচ্ছে এমআর এন্ড এমসি। এখানে যেটা বলছে যে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট প্রফিটটা করবে সেই জায়গায় যেখানে এই এমআরটা এমসি সমান হবে, আমার মার্জিনাল রেভিনিউটা মার্জিনাল কস্টের সমান হবে। তা আমরা এত ইকোনমিক মানে এত কঠিন ভাবে গ্রাফ ট্রাফ এঁকে টেকে চিন্তা করার আগে একটু নর্মালি চিন্তা করি। ধরেন আপনি মানে অনেক কম্পিটিশন একটা জায়গায়, সেখানে আপনি কম্পিট করছেন, তো আপনার যতটুকু এফোর্ট আপনি ওখানে দিচ্ছেন, কম্পিটিশনে টিকে থাকার জন্য যতটুকু এফোর্ট আপনি দিচ্ছেন, ঠিক একই পরিমাণ যদি আপনি ফিডব্যাক পান, অর্থাৎ আপনার এফোর্টটা সমানই যদি হচ্ছে গিয়ে আপনি আপনাকে অ্যাপ্রিসিয়েট করা হয়, যে ধরেন আপনি, আমি স্টাডির কথাই বলছি, আপনি স্টাডি আপনি আপনার আপনি যে আপনি স্টাডি করছেন, আপনার যে এফোর্ট সেটা হচ্ছে গিয়ে আপনার টার্গেট হচ্ছে এ পাওয়া, এ প্লাস না আপনার টার্গেট, এ পাওয়া বা এ মাইনাস পাওয়া। এখন ঠিক আপনার রেজাল্টও যদি এর সমানই হয়, তখন আপনার মধ্যে কি দাঁড়াবে? আপনার মধ্যে কিন্তু এই মার্কেটে টিকে থাকার ইচ্ছাটা বাড়বে না, মনে হবে মানে আপনার কি কম্পিটিশনে টিকে থাকার, যে আপনি এক্সপেক্ট করেছিলেন যে আপনার সিজিপিএটা 3.5 হোক, এবং আপনি সেই ওয়েজ এফোর্ট দিলেন এবং 3.5ই পেলেন, তাহলে কি আপনার সেই মার্কেট, আপনার সেই আপনার তখন স্টাডি করার ইচ্ছা হবে না, বা মনে হবে না যে এই মার্কেটে তাহলে আমি হচ্ছে গিয়ে টিকে থাকি? তো ঠিক একইভাবে আমি যদি পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের জন্য চিন্তা করি, সেক্ষেত্রে যেটা হয় যে এখানে আমি যদি কস্টিং এর কথা চিন্তা করি, তাহলে আমি পার ইউনিট প্রোডাক্টের জন্য যে অতিরিক্ত আমার কস্টিংটা দাঁড়াচ্ছে, ঠিক একই পরিমাণ যদি রেভিনিউ, দ্যাট মিনস আমি সেলসটা যদি আমার সেই পরিমাণ হয় পার ইউনিট প্রোডাক্টের জন্য, আমি কিন্তু ইজিলি মার্কেটে সার্ভাইভ করতে যাবো, যে আমার কিন্তু মনে হবে যে ঠিক আছে, আমার অবস্থান ঠিক আছে, আমি মার্কেটটাতে সার্ভাইভ, মানে মার্কেটটাতে টিকে থাকার চেষ্টা করি। আবারও বলি, মানে আমি ঠিক যে পরিমাণ স্পেন্ড করছি একটা প্রোডাক্ট তৈরি করতে, অতিরিক্ত যে পরিমাণ টাকা আমার স্পেন্ড করতে হচ্ছে, ঠিক একই পরিমাণ টাকা যদি আমার পকেটে চলে আসে, আমার কিন্তু কোনো লস হচ্ছে না। হিসেব করে দেখেন, আমার কিন্তু লস হচ্ছে না, কিন্তু আমি যে টাকাটা স্পেন্ড করছেন, যে এফোর্টটা দিচ্ছিলাম, ঠিক একই পরিমাণ আমি ফিডব্যাকটা পাচ্ছি, তখন কিন্তু আমি মার্কেটে টিকে থাকতে যাব, মানে এই মার্কেটে আমি সার্ভাইভ করতে যাব। সেটাই হচ্ছে আসলে প্রফিট ম্যাক্সিমাইজেশন পয়েন্ট ফর এ কম্পিটিটিভ মার্কেট, হুইচ ইজ MR is equal to MC point. So এখানে এখন আমরা একটু গ্রাফটা দেখি। So here we can see that in x-axis we show the quantity and y-axis এখানে আমরা cost and revenue টাকে শো করছি। x-axis এ আমরা প্রোডাক্ট কতটুকু অ্যামাউন্টে তৈরি করছি সেটা দেখাচ্ছি, আর y-axis এ দেখাচ্ছি হচ্ছে গিয়ে দাম এবং যেটাকে আর্নিং যেটাকে বলে সেটা। সো এখান থেকে আমরা যেটা দেখলাম যে the MC, that means the marginal cost curve, is a upward sloping curve, উপরের দিকে যাচ্ছে, মুভ করছে, এরকম একটা কার্ভ আমি হিসেবে দেখতে পাচ্ছি। এটার রিজন যদি আপনি ওই যে বললাম, আমরা সবসময় চিন্তা করব যে আপওয়ার্ড স্লোপিং, হুইচ মিন্স পজিটিভ রিলেশনশিপ। তো কার সাথে? আমরা দেখতে পাচ্ছি যে দেখেন, যখন হচ্ছে গিয়ে প্রাইস বাড়ে বা কস্ট বাড়ে, মার্জিনাল কস্ট কি বাড়ে না? আচ্ছা, কেউ কোনো কথা বলছে না, সবাইকে জয়েন করে ঘুমিয়ে গেছেন? ম্যাম আছি। না ম্যাম, ম্যাম আছি আমরা। আচ্ছা, মার্জিনাল কস্টটা একটু চিন্তা করেন তো, কস্টের বিষয়টা কি দাঁড়ায়, যে আমি যখন যত বেশি প্রোডাক্ট তৈরি করবো আমার তত বেশি খরচ হবে না?
যত বেশি অতিরিক্ত প্রোডাক্ট জি তৈরি ম্যাম। করবো তত বেশি খরচটা বাড়তে থাকবে। বা জি আমার ম্যাম। যত বেশি আর্ন বাড়বে, মানে রেভিনিউ তো আর্নিং, সো আমার যত বেশি আর্নিং বাড়বে আমার কিন্তু খরচটাও ঠিক একইভাবে বাড়বে। সো খরচের সাথে যদি আমি কোয়ান্টিটির কথা চিন্তা করি বা কস্টের কথা চিন্তা করি, দেয়ার ইজ এ পজিটিভ রিলেশনশিপ বিটুইন দেম। সো দ্যাটস ওয়াই ইটস এ আপওয়ার্ড স্লোপিং কার্ভ, মানে উপরের দিকে যাচ্ছে, পজিটিভ রিলেশনশিপটা শো করছে। এরপরে আসি যে আমরা দেখতে পাচ্ছি টোটাল কস্ট কার্ভ, দ্যাটস এ ইউ শেপ কার্ভ। টোটাল কস্ট কার্ভটা ইউ শেপ বিকজ টোটাল কস্ট যেটাকে আমরা জানি বা সেখান থেকে আমরা এটাকে এখানে এভারেজ টোটাল কস্ট নিয়ে আসছি। দ্যাটস এ ইউ শেপ কার্ভ, এটিসি। দ্যাটস এ ইউ শেপ কার্ভ বিকজ অফ, আচ্ছা আমি আগে টোটাল কস্টটা নিয়ে যাই, তারপরে কেন এটা ইউ শেপ সেটা যাব। টোটাল কস্ট এটাকে আমরা কি জানি যে টোটাল কস্টটা আমরা পেতাম হচ্ছে দুইটা সাম থেকে, একটা হচ্ছে ইটস দ্য সাম অফ ফিক্সড কস্ট এফসি প্লাস ভ্যারিয়েবল কস্ট ভিসি। এভাবে কিন্তু আমরা টোটাল কস্ট পেতাম। সো ইফ উই টক অ্যাবাউট দ্য অ্যাভারেজ, দ্যাট মিনস সবগুলোরই যদি আমি অ্যাভারেজ নিয়ে চিন্তা করি, তাহলে আমি টোটাল কস্টের অ্যাভারেজ পাচ্ছি হচ্ছে এটিসি। সো অবভিয়াসলি এটা কিন্তু আমাদের মানে কনসেপ্ট যেটা বলে যে ইট উইল বি দ্য সাম অফ অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট অ্যান্ড অ্যাভারেজ ফিক্সড কস্ট। আমি জাস্ট ইনিশিয়াল গুলো নিয়ে নিনটা দিলাম। সো তাই যদি হয়, আমরা আমাদের যে কস্ট অফ প্রোডাকশন চ্যাপ্টারটা পড়ে আসছিলাম, তাদের মনে আছে কিনা, ওখানে আমরা কিন্তু অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট অ্যাভারেজ ফিক্সড কস্ট নিয়ে আলোচনা করেছিলাম। এবং ওখানে আমরা কেন একটা অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, আমরা যখন ওটার ছবি এঁকেছিলাম আমরা দেখেছিলাম যে দ্যাটস এ ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ অ্যাভারেজ ফিক্সড কস্টটাকে যখন আমি ড্র করেছিলাম। বাট অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট কার্ভটা যখন আমি ড্র করেছিলাম দ্যাট ওয়াজ এ আপওয়ার্ড স্লোপিং কার্ভ, এরকম ছিল। আচ্ছা অ্যাভারেজ ফিক্সড কস্টটা ডাউনওয়ার্ড স্লোপিং কজ বলেছিলাম যে ফিক্সড কস্ট তো সবসময় ফিক্সড থাকে, এটা কখনোই কোয়ান্টিটির সাথে চেঞ্জ হয় না, এই কস্টটা অলমোস্ট সেম থাকে। তাহলে আমি 10টা কোয়ান্টিটি প্রোডাক্ট তৈরি করলে আমার ফিক্সড কস্ট যা থাকবে, আমি যদি 100 কোয়ান্টিটি প্রোডাক্ট তৈরি করি সেই জন্য কিন্তু ফিক্সড কস্টটা আমার সেমই থাকবে। তাহলে যখন আমি গড় ভ্যালুটা বের করবো, হুইচ মিনস এভারেজটাতে আমি যাব, আমার কি হবে, ওই ফিক্সড আইটেমটা ইট উইল বি স্প্রেড এ লার্জ অ্যামাউন্ট অফ প্রোডাক্ট। যেমন আমি এটা ক্লাসরুম সাইজ দিয়ে বলেছিলাম যে আমার ক্লাসে ক্যাপাসিটি হচ্ছে সাপোজ 50 স্টুডেন্ট, এখন যদি সেই ক্লাসে 10 জন স্টুডেন্ট থাকে, পার স্টুডেন্টের জন্য যতটুকু স্পেস থাকবে, যখন 40 স্টুডেন্ট থাকবে পার স্টুডেন্টের জন্য কিন্তু স্পেসটা কমতে থাকবে। তাহলে স্পেসের সাথে বা আমি যদি কস্টের সাথে বা কোয়ান্টিটির সাথে যদি আমি ফিক্সড কস্টে কম্পেয়ার করি, অ্যাভারেজ ফিক্সড কস্টে কম্পেয়ার করি, obviously there is a negative relationship. So that's why it's a downward sloping curve. Then আমি যদি ফিক্সড ভ্যারিয়েবল কস্টের ক্ষেত্রে যাই, ভ্যারিয়েবল কস্ট হচ্ছে গিয়ে আপনার which varies over the quantity. তো আমি যত কোয়ান্টিটি বাড়াবো তত হচ্ছে গিয়ে এই কস্টটা ভ্যারি করতে থাকবে, মানে চেঞ্জ হতে থাকবে। তো আমি যদি হচ্ছে গিয়ে কোয়ান্টিটি 10 থেকে 100 এ নিয়ে যাই, তাহলে অবভিয়াসলি আমার এখানে খরচটা কিন্তু বাড়বে। আমি এটা আপনাদের সাথে আপনাদের এটা নিয়ে কম্পেয়ার করেছিলাম হচ্ছে গিয়ে যে আপনাদেরকে যে ধরেন আপনাদের যে সাপোর্ট দিতে হয় স্টুডেন্টদেরকে, সে দোজ আর দ্য ভ্যারিয়েবল কস্ট। তো আমার যত নাম্বার অফ স্টুডেন্ট বাড়বে তত বেশি আমার সাপোর্ট ইউনিভার্সিটি থেকে দিতে হবে। সো এখানে কিন্তু আমার অবভিয়াসলি ইউনিভার্সিটি যত বেশি সাপোর্ট হবে ইউনিভার্সিটির জন্য তত খরচ হবে। সো এটা কিন্তু একটা পজিটিভ রিলেশন যে না, কোয়ান্টিটি অফ স্টুডেন্ট বাড়ছে, আমার সাপোর্ট দেওয়ার পরিমাণও বাড়ছে। সো আমি যদি তাহলে অ্যাভারেজ টোটাল কস্টটাকে, অর্থাৎ এই কার্ভটাকে যদি ড্র করতে চাই, অবভিয়াসলি তাহলে এটা সাম হওয়া উচিত হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট আর অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের কার্ভটার। তো এই দুটো কার্ভকে যদি একত্রে আমি নেই, যেহেতু আমার এটা আমি বোর্ডে ড্র করছি না, সো এই কারণে এটাকে আমাকে এরকম ভি শেপে দেখাতে হয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ইউ শেপ টাইপের হয়। তো আমি যদি এইভাবে ড্র করতে যাই একসাথে, তখন এটা একটা ইউ শেপ কার্ভ হিসেবে আসে এবং হাফ অফ ইট অ্যাকচুয়ালি দ্য অ্যাভারেজ ফিক্সড কস্ট which shows the downward sloping uh, behavior of AFC, and the rest of the half is shows the average variable cost, which shows the upward sloping behavior of AVC. Downward sloping AFC because the large amount of quantity, এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন ডাউনওয়ার্ড স্লোপিং পোর্শনে যাচ্ছি অ্যাভারেজ টোটাল কস্টের, আমার কিন্তু এখানে কোয়ান্টিটি বাড়ছে এবং কোয়ান্টিটি বাড়ছে
সো বিধায় কিন্তু একটা ফিক্সড কস্ট আমার একটা লার্জ অ্যামাউন্টের উপর স্প্রেড হয়ে যাচ্ছে, সো দ্যাট আমার এখানে কিন্তু পার ইউনিট কস্টিংটা ফল করছে। ঠিক একইভাবে ভ্যারিয়েবল কস্ট এটাও কিন্তু কোয়ান্টিটি ওয়াইজ বাড়ছে। সো এই কারণে কিন্তু আবার যে আমি বলছি যে কোয়ান্টিটি বাড়ার সাথে সাথে এখানে কস্টিংটা বাড়ছে, এই কারণে এখানে কিন্তু আমরা একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ দেখতে পাচ্ছি। সো এবার আসি এমআর। কম্পিটিটিভ মার্কেটে সাধারণত মার্জিনাল রেভিনিউ ইজ জাস্ট ইকুয়াল দ্য প্রাইস, এরকম একটা পয়েন্ট হয়। দেখেন এখানে লিখেছে পি ইজ ইকুয়াল টু এমআর। আচ্ছা, এখানে এমআর এমআর1 এমআর2 এত এগুলা লিখেছে বিকজ অনেক আমি ডিফারেন্ট ডিফারেন্ট ফার্মের জন্য চিন্তা করছি, কয়েকটা কোয়ান্টিটি ওয়াইজ চিন্তা করেছি, Q1 Q2, এই জন্য হচ্ছে এমআর1 এমআর2 আসছে। আমি এগুলা পরে যাব, আগে আপাতত বুঝি যে ওয়াই দ্য রোড পি ইজ ইকুয়াল টু প্রাইস। পি মিনস হেয়ার প্রাইস, সো প্রাইস ইজ ইকুয়াল টু এমআর বা এমসি কেন? তো দেখেন আমরা তো সাধারণত জানি যে ডিমান্ড যেটা হয়, ডিমান্ড এবং সাপ্লাইয়ের পাসিং পয়েন্ট থেকে আমরা হচ্ছে গিয়ে আপনার মার্কেট প্রাইস হুইচ ইজ পিটা পাই, ইকুইলিব্রিয়াম থেকে আমরা প্রাইসটা পাই। তো এখানে তাহলে তা সেই অনুযায়ী এমআর যেটা সেটা আমার দেখে মনে হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে তোমার যেহেতু এমসিটা হচ্ছে একটা আপওয়ার্ড স্লোপিং কার্ভ, এটাকে সাপ্লাই কার্ভের সাথে আমরা কম্পেয়ার করতে পারি। তাহলে হচ্ছে গিয়ে তাহলে তো আমার একটা ডিমান্ড কার্ভ লাগবে, যেটা একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ এখানে আমার আসতো, ধরেন এরকম দেখতে। আমি একটু একেও দেখাই, মানে আমার একটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ আসতো, সেটা থেকে আমি হচ্ছে গিয়ে আমার একটা ডিমান্ড কার্ভ দরকার ছিল। তো আমি তখন ডিমান্ড কার্ভটা এখানে এবং সেটার পাসিং পয়েন্ট থেকে হচ্ছে আমরা আমাদের প্রাইস যেটা সেটা পেয়ে যেতাম, যেটা এখানে দেখাচ্ছে অলরেডি। তো আমরা কিন্তু এটা পেলাম না, অর্থাৎ এখানে এটা হলো না, উল্টা হচ্ছে কি আমার কোনো ডিমান্ড কার্ভ নাই, আমি দেখতে পাচ্ছি না, এবং প্রাইসটা কিন্তু ঠিক এটা পাসিং পয়েন্ট থেকে আমরা এখানে প্রাইসটা ফাইন্ড আউট করে নিয়েছি। সো এটা আসলে কিভাবে হচ্ছে এটা একটু বুঝি। সো মেইনলি when we talk about the perfect competitive market, the pricing point, that means the price is equal to MR. আচ্ছা, এটা আবারও একদম রিয়েল সিনারিও থেকে নেওয়া চিন্তা করি। যেহেতু আমি পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে আছে, আমি জানি আমার অনেক কম্পিটিটর, তাহলে আমি কোন পয়েন্টে আসলে মানে না হলেই না এরকম ওইটুকু পর্যন্ত সেল করবো, একটু চিন্তা করি। যদি দেখি তাহলে দেখবেন যে আমি যদি এমন একটা পয়েন্টে যাই যে পয়েন্টে আমার যা মানে আমি যদি এমন একটা পয়েন্টে যাই যে পয়েন্টে আমি যা আর্ন করছি, অর্থাৎ একটা অতিরিক্ত প্রোডাক্ট তৈরি করে যে যে আর্নটা করছি, আবারও বলে একটা অতিরিক্ত প্রোডাক্ট হুইচ এমআর যেখান থেকে আমরা পাই, একটা অতিরিক্ত প্রোডাক্ট তৈরি করে যে আর্ন করছি সেইটুকু যদি আমার পকেটে আসে, দেখেন আমার কিন্তু অতিরিক্ত খরচ নাই। অর্থাৎ আমি নতুন একটা প্রোডাক্ট তৈরি করলাম, সেখানে অতিরিক্ত যে আর্ন করছি সেটা দিয়ে আমি কিন্তু মানে আমার লস হচ্ছে না। আমি বলতে চাচ্ছি নো নো লস টাইপস এর একটা, বা নো প্রফিট নো লস এরকম টাইপের একটা বিষয় আমার এখানে চলে আসছে। তো তাই যদি হয় আমি কিন্তু মার্কেটে সার্ভাইভ করে যেতে মানে আমি থাকতে চাবো যে মার্কেটে আমি ঠিক আছে, আমি আরো দেখি যে কি হয়। তো মেইনলি পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে যেটা আসে সেটা হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে সেলাররা আপনার ঠিক এই পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না তার মানে প্রাইসটা মার্জিনাল রেভিনিউ সমান না হয়, ততক্ষণ পর্যন্ত সে আসলে মার্কেটে সার্ভাইভ করার মতো একটা সিচুয়েশনে থাকে। সে চায় যে আমি টিকে থাকি, এর নিচে বিলো হয়ে গেলে, অর্থাৎ যদি প্রাইস ইজ গ্রেটার দ্যান মার্জিনাল রেভিনিউ হয়ে যায়, তখন আসলে আমি আপনি প্রোডাক্টটা পারচেজও করবো না, এবং তখন হচ্ছে গিয়ে সে মার্কেট আউট হয়ে যেতে বাধ্য হয়, মানে সে আর মার্কেটে তখন সার্ভাইভ করতে পারে না। এই কারণে দেখা যায় যে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে সেলাররা আসলে ঠিক আমার মার্জিনাল রেভিনিউ যেটা সেই সমান প্রাইসে হচ্ছে গিয়ে আপনার ভুল বলছি, সেই সমান প্রাইসে হচ্ছে গিয়ে সে মার্কেটে মানে সেই প্রাইসিংটাতে সে থাকতে চায়। তো এই কারণে আমরা আমরা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে দেখবো যে প্রাইস ইজ ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ এরকম হবে। এবার আসি যে আপনার তাহলে প্রশ্ন ছিল, আমি বুঝলাম যে আমি ঠিক অতিরিক্ত যে অর্থটা আর্ন করছি
একটা প্রোডাক্ট তৈরি করে ঠিক সেই পরিমাণ প্রাইসটাই আমি এখানে ক্লেম করব। বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই ইটস এ হরাইজন্টাল লাইন। আমরা দেখতে পাচ্ছি যে এই এমআর লাইনটা, যেটাকে আমরা ডিমান্ড কার্ভ হিসেবে চিন্তা করছিলাম বা যেখান থেকে আমরা প্রাইসটা ফাইন্ড আউট করছিলাম, হোয়াই ইটস এ হরাইজন্টাল লাইন। আমরা দেখতে পাচ্ছি যে এটা একদম টোটালি আমি যেটাকে বলবো যে টোটালি একদম হচ্ছে গিয়ে মানে এটা কোনো চেঞ্জ নেই, কোয়ান্টিটি যতই বাড়ছে না কেন। আমার এই যে এখানে যেমন Q1 কোয়ান্টিটি ইজ এ ভেরি পুয়ার কোয়ান্টিটি, সেটাতেও আমার এমআর পয়েন্ট যা ছিল, আবার Q2 কোয়ান্টিটি যেটা বেশ হাইয়েস্ট একটা পয়েন্ট ছিল, সেখানেও আমার এমআরটা কিন্তু সেম ছিল। তাহলে আমরা কেন হচ্ছে গিয়ে এটাকে মানে চেঞ্জ করছি না, এটা রিজনটা কি? আচ্ছা, আচ্ছা এবার আসে, এটা হরাইজন্টাল লাইন এই কারণে বিকজ ওই যে বললাম যে আপনি হচ্ছেন গিয়ে একটা কম্পিটিটিভ মার্কেটে আছেন, আপনি চাইলেও অতিরিক্ত প্রোডাক্ট সেল করতে পারবেন না, আবার চাইলে ওর থেকে কম প্রোডাক্ট সেল করতে পারবেন না। কিভাবে পারবেন না এখন সেটাতে আসছি। আমি ধরে নিলাম যে আপনি পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে আছেন, আপনি চিন্তা করলেন যে আমার তো অনেক প্রফিট হচ্ছে, এবার আমি অনেক সেল করব, সো আমি অনেক প্রোডাক্ট নিয়ে আসলাম। তো অনেক প্রোডাক্ট যখন আমি সেল করবো, আমি Q2 পরিমাণ প্রোডাক্ট নিয়ে আসছি। আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আমি এটা একটু ডিফারেন্ট কালার দিয়ে ড্র করি, তাহলে আর একটু বুঝতে সুবিধা হবে। এই কালারটা দিই। তো আমি ধরে নিই যে আমি Q2 পরিমাণ প্রোডাক্ট সেল করব। তো আমি পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে আছে, আমি তো আমার ইচ্ছা মতো সেল করতে, কেউ আমাকে এখানে কন্ট্রোল করতে পারবে না। আমি Q2 পরিমাণ প্রোডাক্ট সেল করছি। তো Q2 পরিমাণ প্রোডাক্ট যখন সেল করছি, আমরা আছি হচ্ছে গিয়ে এটা পাস করছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি পয়েন্টটা দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে পাসিং পয়েন্টটা হচ্ছে এই যে এইখানে ডটেড লাইন যেটা, সেটা এখানে আমরা হচ্ছে পাসিং পয়েন্টটা পাচ্ছি। তাহলে এইখানে যদি আমরা একটু নোটিস করে দেখি, আমরা কি দেখতে পাচ্ছি, আমার যে মার্জিনাল কস্ট যেটা, এটা তো মার্জিনাল কস্ট লাইন, সেটা একটু দেখি তো মার্জিনাল কস্ট কতটুকু। আমরা যদি সেই পয়েন্টে আমরা যেখানে এখন Q2 কোয়ান্টিটির জন্য যদি মার্জিনাল কস্টটা দেখতে যাই, পার ইউনিট কস্টিং যেটা, সেটা দেখতে পাচ্ছি বেশ হাই, তাই না? মানে ঠিক এতটুকু পরিমাণ, যদি কস্টিং ও চিন্তা করি, বেশ হাই পরিমাণ একটা মার্জিনাল কস্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, অ্যারো দিয়ে দেখায় আর একটু দরকার হলে। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমার মার্জিনাল কস্টটা বেশ হাই, মানে ইটস লাইক ধরেন $10। এবার আসি, দেখি তো আমার মার্জিনাল রেভিনিউ কতটুকু, যদি আমি এমআর ইজ ইকুয়াল টু এমসি পয়েন্টে করবো। তো আমার মার্জিনাল রেভিনিউটা পাওয়ার জন্য তো আমার এই হরাইজন্টাল লাইনে আসতো, কারণ আমার মার্জিনাল রেভিনিউটা এই হরাইজন্টাল লাইন থেকে আসছিল। তো সেখান থেকে যদি আমি মার্জিনাল রেভিনিউ দেখি, যে Q2 কোয়ান্টিটির জন্য, আমি Q2 কোয়ান্টিটির কথা বলছি, Q2 কোয়ান্টিটির জন্য MR2 আমি দেখতে পাচ্ছি আমার MR2 হচ্ছে কি ঠিক, আমি জাস্ট এখানে বোঝার জন্য এইটুকু আঁকলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার মার্জিনাল কস্ট যেখানে এত বড় একটা অংশ, আমার মার্জিনাল রেভিনিউ অর্থাৎ যে সেলটা আমি করছি সেটার অংশটা কি তার থেকে কম না? বেশ হিউজ একটা গ্যাপ আছে না? তাহলে হিউজ আমরা যদি একটা গ্যাপ পাই, মানে কি আমার মার্জিনাল কস্ট যেটাকে আমি চিন্তা করছিলাম, সেটা কি বেশি দেখাচ্ছে না মার্জিনাল রেভিনিউর তুলনায় এখান থেকে? জি ম্যাম। তাহলে মার্জিনাল কস্ট মানে পার ইউনিট কস্টিং যদি পার ইউনিট সেলের থেকে বেশি হয়, একটা প্রোডাক্ট তৈরি করে আমি যে সেলটা পাচ্ছি মানে আর্নটা করছি, সেটার থেকে আমার খরচই বেশি, আমি কি ওই পরিমাণ প্রোডাক্ট সেল করব? না, কোনোদিনও করব না। তাহলে আমি কি করবো, আমি তখন সেল কমাতে শুরু করবো না, যাতে আমার মার্জিনাল কস্টটা মানে পার ইউনিট কস্টিংটা কমতে থাকে। কমতে 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 কোন পয়েন্টে এসে কোন পয়েন্ট পর্যন্তই আসলে কমাবো, যে যেখানে আমি দেখতে পারবো যে মার্জিনাল কস্টটা মার্জিনাল রেভিনিউ সমান হয়, সেই পয়েন্টে আসবো। তাহলে সেই পয়েন্টে কি আমার এই যে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে প্রফিট ম্যাক্সিমাইজেশন পয়েন্ট। সো মেইনলি যে এখানে যেটা হয়, যে কখন আমরা আসলে এই Q2 কোয়ান্টিটিতে সেলে আসি সেটাও বলি। ওই যে বললাম অনলাইন সেলার, আমি দেখলাম যে সবাই খুব অনেক অনেক সেল করছে, অনেক অনেক প্রফিটে আছে, আমি খুশি মনে মার্কেটে চলে আসলাম। মার্কেটে চলে এসে বিশাল এক ইনভেস্টমেন্ট নিয়ে মার্কেটে আমি নেমে গেলাম, মানে বিশাল অ্যামাউন্টের স্টক নিয়ে আমি মার্কেটে নেমে গেলাম। সো নেমে আমি যেটা দেখলাম যে আমি কিন্তু অতিরিক্ত প্রোডাক্ট সেল করছি, সরি অতিরিক্ত প্রোডাক্ট নিয়ে মার্কেটে আসছি। তো অতিরিক্ত প্রোডাক্ট নিয়ে মার্কেটে আসার কারণে আমি এটাকেই সেল করতে চাচ্ছি। তো অতিরিক্ত এখানে তো একটা রেঞ্জ আছে যে এর বাইরে তো আসলে সেল হবে না। তো এই কারণে আমার যেটা হচ্ছে যে আমার পার ইউনিট কস্টিং বেড়ে যাচ্ছে।
এই যে দেখবেন যে সেলার আপুরা, অনেক আপুরা বলেন আপি আমার তো খরচই এটা, এর কমে তো আমি দিতে পারি না। দেখবেন যে ওর প্রোডাক্ট সেলও হচ্ছে না, বিকজ ওইটাই, বিকজ আমি তো অ্যাজ এ বায়ার আমি কিন্তু এই মার্কেটে জানি যে এই প্রোডাক্টের দাম কত, এর বেশি যে হবে না এটাও আমরা জানি। সো আমি, আমার কাছে তো সেই এর থেকে বেশি দামে প্রোডাক্ট সেল করতে পারবে না। তো যত যাই বলুক না কেন, কেউই কিন্তু তার কাছ থেকে এই হাই প্রাইসের প্রোডাক্টটা তো পারচেজে যাবে না। সো যখনই হচ্ছে গিয়ে পার ইউনিট কস্টিংটা বেশি হয়ে যাচ্ছে, সে তো ওই রেভিনিউটা করবে হচ্ছে গিয়ে আদার সেলাররা যেই পরিমাণ সেলটা হচ্ছিল সেই পরিমাণ, মানে যে আর্নিংটা হচ্ছিল ওই ওই রকমই আর্নিং করবো, ওর বেশি কিন্তু পার ইউনিটের প্রোডাক্টের ক্ষেত্রে আর্ন করতে পারবে না। সো আমি চালের স্টক যেরকমই রাখি না কেন, চালের দাম যদি আমার আমি যদি চালের দাম 10 টাকা, 10 টাকার মার্কেটের দাম 10 টাকা, 10 টাকার জায়গায় যদি আমি 20 টাকা ক্লেম করে বসে থাকি, আমার চাল কিন্তু কেউ কিনবে না। তো আমার খরচ কিন্তু বেড়ে যাচ্ছে, কিন্তু আমি কিন্তু আমি রেভিনিউটা কিন্তু সেই পরিমাণ, তখন আমি কি বাধ্য হব না যে আমি ঠিক আছে প্রোডাক্ট কম অ্যামাউন্টটা সেল করতে এবং প্রাইস মানে কস্ট, যাতে আমার কস্টিংটা কমে আসতে থাকে, এবং কস্টিংটা আমি ঠিক তখন ততটুকু কম আমি কোয়ান্টিটিটা ঠিক ততটুকুই কমানোর চেষ্টা করব যেখানে হচ্ছে গিয়ে আমার কস্টিংটা হচ্ছে গিয়ে আমি ঠিক যতটুকু আর্ন করছি সেটার সমান হবে। তো এইভাবে দেখা যায় যে হাই কোয়ান্টিটি প্রোডাক্টও আমরা যদি তৈরি করার চিন্তা করি, সেটা আসলে আমরা পারি না, বিকজ ইন দ্যাট কেসেস দ্য মার্জিনাল কস্ট এক্সিড দ্য মার্জিনাল রেভিনিউ। সো আমরা কিন্তু এক প্রকার বাধ্য হই যে আপনার হচ্ছে গিয়ে এম আর ইজ ইকুয়াল টু এমসি পয়েন্টে চলে আসতে। এখন আসি, আমি একটু ক্লিয়ার করে দিই। এখন আসি তাহলে আবার একই কথা একইভাবে, তাহলে ম্যাডাম এই Q1 কোয়ান্টিটি কি? তো আমি ধরে নিলাম যে আমি মার্কেটে যা আমি একটা কম অ্যামাউন্টের প্রোডাক্ট তৈরি করছি, সো সেল করছি। সো আমি Q1 প্রোডাক্ট অ্যামাউন্ট প্রোডাক্ট তৈরি করছি, অবশ্যই আমার মার্জিনাল কস্ট অনেক পুয়ার হবে, মার্জিনাল কস্ট অনেক পুয়ার। কিন্তু আমি তো প্রাইস তো জানি হচ্ছে গিয়ে এই যে এমপি, তাহলে যদি মার্জিনাল কস্ট অনেক পুয়ার, আমি যদি এটাকে হরিজন্টালি জাস্ট ডিফারেন্সটা দেখি, এতটুকু হলো আমার মার্জিনাল কস্ট, আমি যেটা এখন ব্রাউন লাইনটা ড্র করলাম। মার্জিনাল রেভিনিউ, সবাই যা রেভিনিউ করছে আমিও তো তাই করবো, তো আমি দেখলাম মার্জিনাল রেভিনিউ আসলো হচ্ছে গিয়ে আমার নেক্সট যে আমি যে পয়েন্টটা ড্র করলাম এটা। তো আমি দেখতে পাচ্ছি এখানে একটা হিউজ ডিফারেন্স। এখানে কি করছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি এখন কম অ্যামাউন্টের প্রোডাক্ট তৈরি করছি, কিন্তু মার্জিনাল রেভিনিউ মানে পার ইউনিট সেলিং তো আমার, এখন আমি চালের দাম যদি 5 টাকা, আমার চাল আমি খুব অল্প অ্যামাউন্টের চাল নিয়ে আসি, তো আমার স্টক করে রাখার জন্য আমার খরচটা খুব বেশি হচ্ছে না, আমার কস্টিংটা বেশ লো। কিন্তু আমি তো ওই যে বললাম যে আমি তো মার্কেট থেকে ঠিকই আপনার হচ্ছে গিয়ে 10 টাকার আর্নিং এর রেভিনিউ পাচ্ছি, তা আমার চাল অল্প চাল নিয়ে আসছি, এই জন্য কস্টিং মাত্র 5 টাকা পার ইউনিট হচ্ছে, কিন্তু আমি 10 টাকার প্রাইসে তো চাল সেল করতে পারছি। তাহলে আমার যেটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ অলমোস্ট টুয়াইস দেন মার্জিনাল কস্ট। তো যখন আমি দেখবো যে বাবা আমি এতটুকু চাল রেখে অলমোস্ট ডাবল প্রফিট করছি, তাহলে হিউম্যান নেচার কি বলে, আই ওয়ান্ট টু সাপ্লাই মোর। তো আমি কিন্তু সাপ্লাই বেশি দিতে যাব। তো সাপ্লাইটা কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আমার খরচটা ওই 10 টাকা যে আর্ন করছিলাম, 10 টাকা যে প্রফিট করছিলাম সেটা পাস না করে, ততক্ষণ পর্যন্ত কি আমি আমার স্টকটা বাড়াতে থাকবো না? তো ঠিক একই ভাবে আমি এখানে কিন্তু এমআর জাস্ট এমসি সমান হবে ততটুকু পর্যন্তই আমি এখানে সেল যাব। এটাই হচ্ছে বিষয়। এই কারণে দেখা যায় যে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে যত যাই হোক, আমরা না Q1 পরিমাণ প্রোডাক্ট তৈরি করি না Q2 পরিমাণ প্রোডাক্ট তৈরি করি, আমরা এক্স্যাক্টলি যেখানে হচ্ছে আমার মার্জিনাল রেভিনিউটা মার্জিনাল কস্টের সমান হয় সেই পয়েন্ট পর্যন্তই আমি হচ্ছে গিয়ে এখানে প্রোডাকশনে যাই। আপনি বাকি যে এবিসি, এটা ইটস নট এ হেডেক আওয়ার হেয়ার, আমাদের এখানে হেডেকটা হচ্ছে গিয়ে এমআর পয়েন্টটা, এমসি পয়েন্টটা, এই এটিসি পয়েন্টটা। সো এই ছিল বিষয়। তো এখান থেকে যখন আমরা এই দুটোর পাসিং পয়েন্ট পাবো, অর্থাৎ এই যে এই জন্যই প্রাইসটা যে MR1 বা MR2 যাই হোক না কেন সব ক্ষেত্রে আমরা এখানে প্রাইসিংটা করব, এবং সব মার্কেটই আপনার হচ্ছে গিয়ে এই মানে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে আমরা যদি থাকি, সব ফার্মই হচ্ছে কি এই এই ব্যালেন্সিং পয়েন্টটাতে আমরা কিন্তু প্রফিটটা ম্যাক্সিমাইজ করবো এবং প্রোডাক্টটা ক্লিক করবো। সো এখান থেকে কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, না হলে আমি নেক্সট মনোপলি মার্কেটে চলে যাব।
কেউ কোনো কোশ্চেন করছে না, তাহলে আমি নেক্সট চ্যাপ্টারটাতে যাচ্ছি। তাহলে আমরা কিন্তু পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট থেকে শুধুমাত্র এই চ্যাপ্টার থেকে কি কি পড়বো সেটা একটু বলে দিচ্ছি আবার। এই চ্যাপ্টার থেকে দুটো বিষয় আমরা যাব। ফার্স্ট ইজ হোয়াট ইজ কম্পিটিটিভ মার্কেট, এটা আইডিয়া জেনারেট করলাম। দেন হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিটিটিভ মার্কেট, এটার জন্য আমি বলেছেন যে 4টা কি পয়েন্ট আমরা লিখবো। One is many seller, many buyer, identical product, free entry and exit in the market, and the fourth one is um, act as a price taker. আমরা তার 4টা ক্যারেক্টারিস্টিক্স বুঝলাম। সো এই ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখে আমরা আসলে বুঝতে পারবো যে আমি আসলে কোন মার্কেট বিলং করছি, মনোপলি মার্কেট না পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট না আদার্স টাইপ অফ মার্কেট। দেন আমাদের আসলে হেডেক হয়ে গেল যে হোয়াট উইল বি, তাহলে যেহেতু আমি প্রাইস টেকার হিসেবে কাজ করছি, মানে আমি কোনোভাবে প্রাইসটা সেট করতে পারছি না, তাহলে আসলে এই মার্কেটে আমি কিভাবে হচ্ছে গিয়ে সার্ভাইভ করে থাকি, বা প্রফিটটা আসলে কোন পয়েন্ট থেকে প্রফিটটা আসলে আমরা কোথায় মেক করে, এটা কিন্তু আমরা এখানে আমাদের তখন হেডেক হয়ে যায়। তো আমরা কিন্তু এটা এখান থেকে ফাইন্ড আউট করে নিই। সো এখন আপনার প্রশ্ন হয়ে যায় ম্যাডাম, এটা আপনি যদি কোশ্চেন করেন, obviously আমি এখানে একটা কোশ্চেন করতে, হোয়াট ইজ দ্য প্রফিট ম্যাক্সিমাইজিং পয়েন্ট ফর পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, এটার অ্যান্সার আমি কোথায় পাবো? আমি যে ফিগারটা যেটা বলছিলাম ফিগার 1, এটা নিচে যা কথা বললাম এই এক্সপ্লানেশন গুলো আমি যেভাবে বলেছি ফুল এক্সপ্লানেশন গুলো এখানে দেওয়া আছে। এখানে ওরা ইভেন প্রোডাক্ট ধরে এক্সপ্লানেশন দিয়েছে যে এবং আদার্স ফার্মের বিহেভিয়ারটা সেখানে কেমন থাকে সেখানে ধরে এক্সপ্লানেশন দিয়েছে। সো আপনি এখান থেকে শর্টকাটে অ্যান্সার করলেই হয়ে যাবে। শর্টকাট বলতে বুঝাচ্ছি আননেসেসারি কথাবার্তা না বলে আপনি অ্যান্সার করলে হয়ে যাবে। আচ্ছা, এখন আমি নেক্সট চ্যাপ্টারে যেতে যেতে একটু প্রেজেন্টেশন নিয়ে কথা বলে নিই। আমার এখন ক্লাসে ম্যাক্সিমাম স্টুডেন্টই আছেন। প্রেজেন্টেশনের ব্যাপারে আমি যেটা বলেছি যে প্রেজেন্টেশন টেক ইট ইজিলি। আপনি প্রেজেন্টেশনটা হচ্ছে টপিক যেটা সিলেক্ট করেছেন, আমি কিছু স্টুডেন্টের টপিক হচ্ছে চেঞ্জ করে দিয়েছি যেখানে কমেন্ট করেছি। আর যদি আপনার, আমি এটা লাস্ট ক্লাসে বারবারই বলেছেন, যদি আমি কমেন্ট না করি হুইচ মিন্স ইওর টপিক ইজ অ্যাকসেপ্টেড, আপনি সেই টপিক ওয়াইজ প্রেজেন্টেশন মেক করতে পারেন। এবং প্রেজেন্টেশনটা মেক করবেন কি ডিভাইস ইউজ করে, কি প্ল্যাটফর্মে, ইটস টোটালি আপ টু ইউ। প্ল্যাটফর্ম বলতে আমি বুঝাচ্ছি যে আপনি সেটা লাইক আপনার ওয়েবক্যাম অন করে জাস্ট ম্যানুয়াল প্রেজেন্টেশনে যাবেন না, আপনি সেখানে আদার্স যে কিছু টুলস আছে যেটা দিয়ে আমরা খুব হাই কোয়ালিটির গ্রাফিক্স এন্ড অ্যানিমেশন ইউজ করে প্রেজেন্টেশন মেক করে আমি সেখানে যাব। ইটস টোটালি আপ টু ইউ, আপনি সেটা কোন অ্যাপস বা কোন অ্যানিমেশন ইউজ করে যাবেন এটা আপনার ইচ্ছে। আমার এক্সপেকটেশন যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে যে আমি একটা অ্যাপস আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়েছিলাম, আপনি যদি ইচ্ছে করেন তাহলে সেটা ইউজ করতে পারেন, ইটস নট এ ম্যান্ডেটরি থিং। ইভেন লাস্টে আমি এটাও বলেছিলাম যে জুম ইউজ করেও প্রেজেন্টেশন মেক করা যায়। যে জুম, আমি যেমন এখন এই যে আমি ক্লাসটা নিচ্ছি, আমি জাস্ট এখন যদি আমার ভিডিও ক্যামেরা অন করে নিই তাহলে আমার যেটা হবে যে এক কোণায় কিন্তু আমাকে দেখা যাবে, ভিডিওতে এক কোণায় আমাকে দেখা যাচ্ছে, আমি এক্সপ্লেন করে যাচ্ছি যে এখানে স্লাইড শো হচ্ছে, আমি এটা রেকর্ড করলে দ্যাট উইল বি এ ভিডিও প্রেজেন্টেশন। আমি কিন্তু এভাবে নিতে পারি। আমি যেমন আমার ইউটিউব চ্যানেলের জন্য মাঝে মধ্যে কিছু টিউটোরিয়াল মেক করি, সেগুলো কিন্তু সেম ওয়েতে আমি করি, যে সেখানে দেখা যায় যে আমার স্লাইড শো গুলো আমি মেক করে রাখি, বা স্লাইড শো না সরি, আমি সেখানে আসলে হ্যান্ডস অন প্র্যাকটিসটা দেখাই। সো আমি কাজগুলো করতে থাকি এবং আমাকে ওখানে ভিডিওতে আমাকে দেখা যাচ্ছে, দ্যাটস ইট। সেটাই আমার হচ্ছে ভিডিও টিউটোরিয়াল। তো আপনি কিন্তু চাইলেই আমি ওটাকে টিউটোরিয়াল হিসেবে নিয়েছি, এটাকে আমি চাইলে একটা প্রেজেন্টেশন হিসেবেও ইউজ করতে পারি, যে আমি সেখানে ফর্মাল ওয়েতে আসলে দেন আমি কিন্তু সেটা একটা ভিডিও প্রেজেন্টেশন হিসেবে দেখাতে পারি। তো আপনি এইভাবেও চাইলে কিন্তু ভিডিও প্রেজেন্টেশনটা মেক করতে পারেন। আমি আজকে হচ্ছে গিয়ে আমার ক্লাসগুলোতে সবগুলো ক্লাসে ভিডিও প্রেজেন্টেশন দিয়েছি। আমার এমবিএ তে আরো একটা কোর্স আছে সেখানেও ভিডিও প্রেজেন্টেশনই আমি এবারে প্রেফার করছি। সবগুলো ক্লাসের জন্য আসলে ফোল্ডার ওপেন করবো, এন্ড ইউ উইল গেট প্লেন্টি অফ টাইম। আমি জানি আপনাদের এক্সাম শুরু হবে 13 তারিখ থেকে, তো আমি হয়তো টাইম দিব হচ্ছে গিয়ে মোস্ট প্রবাবলি 10 তারিখ পর্যন্ত টাইম দিব আপনার এই ভিডিও প্রেজেন্টেশন সাবমিট করার জন্য, হুইচ মিন্স নেক্সট সানডে। সো স্টিল ইউ হ্যাভ 10 days ইন ইউর হ্যান্ড। আপনি চাইলে আরো ঠান্ডা মাথায় এটা নিয়ে কাজ করে কিন্তু আমার কাছে সাবমিট করতে পারেন। সো ওয়ার্ক অন ইট। এরপরে চলে যাব হচ্ছে গিয়ে আমরা মনোপলি মার্কেটে। আমরা যে নেক্সট মার্কেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি বাংলা এটাকে বলা হচ্ছে একচেটিয়া বাজার। যেখানে মনোপলি যেখানে আমরা হচ্ছে কি দেখবো যে এখানে একজন মাত্র সেলার থাকে।
এই ধরনের মার্কেটে আমরা সাধারণত মনোপলি মার্কেট বলি। সো মনোপলি মার্কেটের ডেফিনেশন যদি জিজ্ঞাসা করেন তাহলে এইভাবে বলা যেতে পারে, দ্য মার্কেট হুইচ ইজ অনলি ওয়ান সেলার অর এ সোল সেলার মার্কেট, ইটস কল্ড মনোপলি মার্কেট। সো একজন সেলার যখন মার্কেটে থাকবে, বাট ইট হ্যাজ এ লটস অফ বায়ার, অবভিয়াসলি অনেক বায়ার থাকবে, অর্থাৎ বায়ারের কোনো অসংখ্য বায়ার আছে। আমার মানে এমন না যে একজন দুইজন বায়ার না, ওই পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে যেমন মেনি বায়ার মেনি সেলার ছিল, এখানেও এরকম মেনি সেলার মেনি বায়ার কিন্তু আমার ঠিকই আছে, অনেক অনেক বেশি বায়ার আছে। কিন্তু দেখা যাচ্ছে মাত্র একজন সেলার যখন এই মার্কেটটাতে থাকবে, তখন সেটাকে হচ্ছে গিয়ে আমি বলবো হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভ, সরি তখন সেটাকে আমি বলবো হচ্ছে গিয়ে মনোপলি মার্কেট। অর্থাৎ এই মার্কেটে আমরা একজন সেলার দেখবো কিন্তু অসংখ্য বায়ার দেখবো, এটাই হচ্ছে মনোপলি মার্কেট। এটাকে বুঝলেই হলো। এখন বলবে যে ম্যাডাম ও কি ধরনের প্রোডাক্ট সেল করে, ওইটা আমার কোনো হেডেক না। তো এখন প্রশ্নটা হলো যে আসলে কি এই ধরনের মার্কেট এক্সিস্ট করে কিনা, আগে এইটা জানি। অবশ্যই এক্সিস্ট করে, এবং আমরা যদি আমাদের চারপাশে তাকাই তাহলেই হচ্ছে গিয়ে দেখতে পাবো যে প্রচুর মনোপলি মার্কেট আছে। যেমন লাস্ট ক্লাসে আমরা এটা নিয়ে অনেক কথা বলেছিলাম। আমাদের দেশে আমি বলেছিলাম যে আমাদের পাওয়ার সেক্টর, যেটা ইলেকট্রিসিটি মার্কেটটাকে আমরা বলতে পারি দ্যাটস এ মনোপলি, দ্যাটস অ্যান এক্সাম্পল অফ মনোপলি মার্কেট। আচ্ছা, একটা কথা, আমি কি রেকর্ডিং স্টার্ট করেছি? জি ম্যাম, আমি জি করছি। ম্যাডাম, স্টার্ট জি আছে ম্যাম। তো ম্যাডাম, স্টার্ট আছে। কাজ আমি হচ্ছে একটু বলে নিই, যখন আমি ক্লাস নিতে থাকি, মানে আমি যে আমার স্ক্রিন শেয়ার, এখানে কিন্তু আমি দেখে বুঝতে পারি না যে আমার রেকর্ডিং হচ্ছে কিনা, এই জন্য জিজ্ঞাসা করে নিলাম। হচ্ছে ম্যাডাম, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা আমাদের চারপাশে তাকালে কিন্তু প্রচুর মনোপলি মার্কেট দেখতে পাই। যেমন আমি হচ্ছে গিয়ে আমাদের দেশে ইলেকট্রিসিটি মার্কেটের কথা বলেছিলাম, দ্যাটস অ্যান এক্সাম্পল অফ মনোপলি মার্কেট। এবং এটা নিয়ে খুব মানে আর্গুমেন্ট হয়েছিল আমাদের মধ্যে, কেন ইলেকট্রিসিটি মার্কেট আমাদের মনোপলি মার্কেট হবে। সো আমরা এখানে দেখেছিলাম যে ইলেকট্রিসিটি মার্কেটটা এমন ভাবে আমাদের দেশে ক্রিয়েট হয়েছে যে যেখানে আমার আর কোনো অপশন নাই, উইদাউট ওই দ্যাট ডেস্কো আর পল্লী বিদ্যুৎ বা আমরা যে ন্যাশনাল গ্রিড যেটাই নাম দেই না কেন, সেটা ছাড়া আমার হচ্ছে গিয়ে ইলেকট্রিসিটি আমি পারচেস করার। এবং মনোপলি মার্কেটটাতে এমনই একটা প্রবলেম হয় যে এরা এই মার্কেটে এমনই একটা প্রোডাক্ট সেল হয়, কাইন্ড অফ ডেইলি নেসেসারিজ, যেটা আমি মানে উইদাউট কনজিউমিং দ্যাট প্রোডাক্ট ইটস কোয়াইট ইম্পসিবল ফর আস টু সার্ভাইভ। লাইক আমরা উইদাউট ইলেকট্রিসিটি আমি 5 মিনিটসও চিন্তা করতে পারি না। কালকে আমার বাসায় রাত 2টার সময় কারেন্ট চলে গেছে, রাত 2টায় কারেন্ট চলে গেছে, আমার তো হেডেক নেওয়ার কিছুই নেই, আমি ঘুমায় থাকতেই পারি। আমি ফার্স্টে চিন্তা করলাম আমাদের বাসায় যেহেতু প্রিপেইড মিটার, আমার প্রথমে এটাই মনে হয়েছে যে আমার বাসায় মনে হয় মিটারে টাকা শেষ। আমি আবার ঘুম থেকে উঠে, ঘুমাই নেই, সরি মাই মিস্টেক, আমি আবার উঠে দেখছি মানে আমাদের বিল্ডিং এর অন্য ফ্ল্যাটে কারেন্ট আছে নাকি বা আশেপাশে, দেখলাম যে না, পুরো এলাকায় কারেন্ট। তখন আমি মানে আশ্বস্ত হলাম যে না ঠিক আছে, আমি সকালে ঠিক মতো ক্লাস নিতে পারবো। আমার প্রথম হেডেক এটাই হয়ে গেছে যে আমি যদি এখন কারেন্ট আমার বাসায়, এই যে দেখেন ইলেকট্রিসিটি রাত্রে চলে গেছে, আমি তার 6 ঘন্টা পরে তখন আমার একটা ক্লাস আছে, ওটা নিয়ে আমার হেডেক যে এখন যদি ইলেকট্রিসিটি না আসে আমার ল্যাপটপ অন হবে না। আচ্ছা ল্যাপটপ অন হবে, ব্যাকআপ আছে, আমার ওয়াইফাই কাজ করবে না। আর ইলেকট্রিসিটি চলে গেলে দেখবেন যে নেট কানেকশনটা কিন্তু খুব আনস্টেবল হয়ে যায়। মোবাইল ডেটা, যেহেতু মোবাইলের টাওয়ার গুলোতে ইলেকট্রিসিটি দরকার হয়, দেখবেন যে ফ্রিকোয়েন্সি কিন্তু 4G আর পাওয়া যায় না, তখন সেটা 2G তে নেমে আসে। এটা আমি অনেকবার নোটিস করেছি, ইলেকট্রিসিটি গেলে নেটওয়ার্ক ডাউন করে। আমি দেখলাম যে কোনোভাবেই 2G নেটওয়ার্ক দিয়ে সকালে আমার পক্ষে কাজ নেওয়া সম্ভব হবে না, তাহলে আমি কি করব? তাহলে এনি হাউ সকালে ভোরবেলা উঠে আগে ইলেকট্রিসিটি বোর্ড মানে কার্ডে টাকা ভরতে হবে আমার এই ইয়েটাতে আসবে। তো মেইন কথা আমি এটা ইমার্জেন্সি বোঝাচ্ছিলাম যে রাতে ইলেকট্রিসিটি চলে গেছে, তাতে এত মানে এত কিছু আমার চিন্তা করতে হচ্ছে যে ইলেকট্রিসিটি ছাড়া আমি 1 সেকেন্ডও চিন্তা করতে পারছি না। মানে আমাদের পক্ষে সার্ভাইভ করা কিন্তু পসিবল না। আমরা হয়তো চিন্তা করতে পারি যে ম্যাডাম আপনার বাসায় সোলার প্যানেল লাগায় না, তাহলে আর আপনার এই চিন্তা করতে হবে না। আমার বাসায় সোলার প্যানেল যদি আমি লাগাতে চাই, এটার যে পরিমাণ খরচ, সেটা আমার পক্ষে হচ্ছে গিয়ে আপনার সার্ভাইভ করা পসিবল না। সোলার প্যানেল যদি আমি তৈরি করতে চাই, সেটার জন্য যে যে পরিমাণ খরচটা আমার এখানে আসলে দাঁড়াবে, সেটা দেখা যাচ্ছে যে আমার পক্ষে কিন্তু মেনটেন করা পসিবল না। একটা সোলার প্যানেল বসাতে এবং মেইনটেনেন্স কস্ট অনেক বেশি। সো এই যে রেঞ্জের খরচ হবে সেই পরিমাণ আমি ধরেন
বাসায় ইলেকট্রিসিটি ইউজ না, সাপোজ ধরেন সোলার প্যানেল বসাইতে খরচ হচ্ছে 10 লাখ টাকা, তো আমার বাসায় তো সারা বছরও 10 লাখ টাকার ইলেকট্রিসিটি ইউজ হবে না, 10 বছরও ইউজ হবে না, তাহলে আমি এখন কেন সোলার প্যানেল বসাবো? অ্যাজ ইকোনমিস্ট তো এটা আমার জন্য মানে পারফেক্ট ডিসিশন হলো না। তো মেইনলি মনোপলি মার্কেটে যেটা হয় এটাই বোঝাতে চাচ্ছেন, দে আর সেলিং দ্যাট কাইন্ড অফ প্রোডাক্ট যেটা ছাড়া আপনি আসলে মার্কেটে মানে সরি মাই মিস্টেক, যেটা ছাড়া আসলে আপনি সার্ভাইভ করতে পারবেন না, এমন একটা প্রোডাক্ট সেল করেন যে আপনার সার্ভাইভালেই প্রবলেম হয়ে যাবে, আপনি ওই প্রোডাক্টটা কনজাম্পশন ছাড়া আপনি আসলে অচল, এই ধরনের একটা প্রোডাক্ট অর্থাৎ ডেইলি নেসেসারি যে তারা আসলে সেল করে। এই কারণে মনোপলি মার্কেটে যেটা হয় যে আমরা এই প্রোডাক্টটা কিনতে কিন্তু বাধ্য হই। তো এখন কথা হচ্ছে তাহলে মনোপলি তো এক্সিস্ট করে, এখন আমরা দেখবো যে তাহলে মনোপলি যদি এক্সিস্ট করে, সো দেয়ার আর সাম সর্ট অফ রিজন for that purpose monopoly market arises. So now we are trying to find out what are the reason behind that kind of market arisation. So the first reason is monopoly resources. এখানে যেটা হয় যে মনোপলি রিসোর্স বলতে এখানে বোঝাচ্ছে যে এখানে যে প্রোডাক্টটা আসলে সেল হচ্ছে, যে রিসোর্স থেকে আমার প্রোডাক্টটা তৈরি হবে, ইটস ওন বাই অনলি ওয়ান সেলার, একজনের কাছে থাকে বা একজনই হোল্ড করে রাখতে পারে বিষয়টা, এমন হয় মানে রিসোর্সটার কস্টিং এত বেশি থাকে যে একজন মাত্র হচ্ছে গিয়ে প্রোডাক্টটা হোল্ড করতে পারে। সে ফর এক্সাম্পল আমি ইলেকট্রিসিটির কথা বলছি, ইলেকট্রিসিটি তৈরি করার জন্য আমার কি দরকার, আমরা জানি যে আমরা কোল পাওয়ার থেকে হচ্ছে কি ইলেকট্রিসিটি তৈরি করে থাকি। কোল পাওয়ার মানে হচ্ছে কয়লা বিদ্যুৎ প্রকল্প, যেটাকে বলছে যে কয়লা পুড়িয়ে সেখান থেকে তাপ উৎপন্ন হয়, সেই তাপ দিয়ে আমরা সেই তাপটাকে ট্রান্সফরমারে কনভার্ট করে সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা কিন্তু, আচ্ছা একটা শব্দ হচ্ছে না, লিটল বিট, আচ্ছা, সো সেটাকে আমরা ট্রান্সফরমারে কনভার্ট করে সেখান থেকে কিন্তু আমরা ইলেকট্রিসিটি পেয়ে থাকছি, মানে ওই হিটটাকে আমরা ইলেকট্রিসিটিতে কনভার্ট করে নিচ্ছি। এখন চিন্তা করেন যে যে পরিমাণ কয়লা পুড়িয়ে আমি ইলেকট্রিসিটি এখানে পাবো, এগেন আই মেনশন যে পরিমাণ রেঞ্জে, এটা আমার 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 আপনার বা একটা বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর পক্ষে এই পরিমাণ পারচেস করে নিয়ে এসে সেটাকে একটা ইলেকট্রিসিটি প্ল্যান্টে নিয়ে কাজ করা সম্ভব না। দেখবেন যে কিছু ইলেকট্রিসিটি প্ল্যান্টে আমাদের গভর্নমেন্ট যদিও এই প্রজেক্ট গুলো থেকে সরে আসে, এগুলোর নাম ছিল কুইক রেন্টাল প্রজেক্ট, অর্থাৎ বেসরকারি কিছু আপনার কিছু এটাকে কি বলা যেতে পারে, কোম্পানির কাছে হচ্ছে গিয়ে ইলেকট্রিসিটি তৈরি করতে দিত, মানে তাদের কাছে কয়েকটা প্ল্যান্ট, সবগুলো না কিন্তু কয়েকটা প্ল্যান্ট তাদের কাছে দিত, তারা খুব দ্রুত কাজটা বাস্তবায়ন করে খুব হাই প্রাইসে, সেখানে কিন্তু আমরা ন্যাশনাল গ্রিড থেকে যে প্রাইসে ইলেকট্রিসিটি পাই তার থেকে বেশ অনেক হাই প্রাইসে তারা ইলেকট্রিসিটিটা গভর্নমেন্টের কাছে সেল করতো করে, এইভাবে কিন্তু গভর্নমেন্ট ইলেকট্রিসিটি অনেকদিন এটাকে কুইক রেন্টাল প্রজেক্ট বলতে এখান থেকে হচ্ছে গিয়ে নিয়েছে, কিন্তু এসব আসলে কস্ট ইফেক্টিভ না, পরবর্তীতে গভর্নমেন্ট নিজেই প্রোডাকশনে যাওয়ার যে পথ সেটাতে হেঁটেছে। সো যে এটাকে বলছে যে মনোপলি রিসোর্সটা কিন্তু একজন দ্বারা অ্যাকুমুলেট হয়েছে। সো মেইনলি আমি যখনই মনোপলি মার্কেটের কথা বলবো, in this market the key resources is owned by only one firm or one person or one authority, actually আমি one firm নেব না, one authority বলতে চাচ্ছি, একজন হোল্ড করতে পারে, এবং এটা আসলে এত কস্টলি রিসোর্স থাকে, অর্থাৎ প্রোডাকশনের জন্য যে আমার যে র ম্যাটেরিয়ালস দরকার, আই এম টকিং অ্যাবাউট দ্যাট, সেই রিসোর্সটা এতটাই কস্টলি থাকে যে এটা আসলে অনেকগুলো ফার্ম বা ফিউ নাম্বারস অফ ফার্মের পক্ষে দে কান্ট, মানে ইটস নট পসিবল ফর দেম টু হোল্ডিং দ্যাট, এটার জন্য যে খরচ, যেটা এই খরচটা সার্ভাইভ মানে হোল্ড করার মতো আমাদের অ্যাবিলিটি থাকে না। সো এই কারণে কিন্তু এটা হয়। সেকেন্ড পয়েন্ট যেটা চলে আসে, দ্যাট ইজ গভর্নমেন্ট রেগুলেশন। গভর্নমেন্ট এমন কিছু রুলস ক্রিয়েট করে দেয়, দ্যাটস ওয়াই দেয়ার আর স্ট্রিক্টলি ব্যারিয়ার টু এন্ট্রি ইন দ্যাট মার্কেট। সো হোয়াট কাইন্ড অফ রেগুলেশন, সে ফর এক্সাম্পল আমাদের দেশে যে রেলওয়ে সিস্টেম, স্যার চিন্তা করেন তো, ইজ ইট অ্যান মনোপলি মার্কেট? বাংলাদেশ রেলওয়ে, ইজ ইট এ মনোপলি মার্কেট? কোনো Yes, ma'am. অপশন আছে জি, yes, ma'am. রেলওয়ে ছাড়া? No, মানে ma'am. আপনার জি ট্রেনে ম্যাম। উঠতে হলে
আপনি হচ্ছে গিয়ে রেল ছাড়া কিন্তু ওয়ে না। এবং দেখেন এখানে প্রথমে আসে মনোপলি রিসোর্সেস। এই যে রেল মানে ট্রেনে চড়তে হলে আপনার কি লাগবে? অবভিয়াসলি রেলওয়ে ট্র্যাক লাগবে, রেল লাইন লাগাতে হবে, দেন ইউ নিড সাম স্টেশন, দেন রেল ইঞ্জিন, রেলের যে বডি যেটাতে হচ্ছে প্যাসেঞ্জার ক্যারি যে বগিগুলো আছে সেগুলো আপনাকে পারচেস করতে হবে। রেলের একটা ইঞ্জিনের দাম হচ্ছে 700 কোটি টাকা। আমি কয়েকদিন আগে পেপারে পড়েছি, পড়ে আমার মাথায় হাত। একটা ইঞ্জিন সেটার দাম 700 কোটি টাকা। ইজ ইট পসিবল? মানে একটা ফার্মের পক্ষে একটা রেলের ইঞ্জিন কিনতেই তো তার তাহলে মানে বুঝতে পারছেন কি পরিমাণ স্পেন্ড করতে হবে। তারপরে ধরেন বিভিন্ন স্টেশন মেইনটেনেন্স এর কস্ট আছে, রেলওয়ে ট্র্যাক বসানোর কস্ট আছে। সব জায়গায় রেলওয়ে ট্র্যাক বসানো যায় না। যখন যখন ধরেন নদীর উপরে বসাতে হলে, যমুনা সেতুর ওখান থেকে আমার রেলওয়ে ট্র্যাক বসাতে হয়েছে। তো খরচটা এত বেশি, মানে এটা একটা একটা ফার্মের পক্ষে এটা আসলে মানে মানে ওইভাবে আমরা চাইলেও সবাই কস্টটা বেয়ার করতে পারবো না। এবার আসি গভর্নমেন্ট এখানে রেগুলেশনটা কিভাবে দিয়েছে। গভর্নমেন্ট রেগুলেশন দিয়েছে, গভর্নমেন্ট কিন্তু কোনোভাবেই কোনো বেসরকারি সংস্থাকে ট্রেন চালানোর অনুমতি দেয়নি। সাপোজ গভর্নমেন্ট কিন্তু চাইলেই বলতে পারে ঠিক আছে রেলওয়ে ট্র্যাক ইউজ করো, বাট মানে যেমন ধরেন হাইওয়েতে যেটা হচ্ছে যে বিআরটিসির বাস, অর্থাৎ গভর্নমেন্টের বাসও যাচ্ছে, আবার প্রাইভেট কোম্পানিগুলোর যে বাসগুলো আছে সেগুলো কিন্তু চলছে, কারণ ট্রান্সপোর্টের দুটোই আছে। গভর্নমেন্ট চাইলেই কিন্তু কিছু বেসরকারি দুই একটা তো দিতে পারতো। গভর্নমেন্ট কিন্তু সেটা করেনি, সেই রেগুলেশনটা খুব স্ট্রিক্টলি রেগুলেশন। সো অনেক সময় গভর্নমেন্ট যেটা হয় যে গভর্নমেন্ট একটা সিঙ্গেল ফার্মকে একদম ওনারশিপটা দিয়ে দেয়, অর্থাৎ গভর্নমেন্টই হেল্প করে যাতে এখানে আর নতুন করে কোনো সেলার অ্যারাইজ না হয়। তো গভর্নমেন্ট রেগুলেশন অনেক ক্ষেত্রে মনোপলি মার্কেট অ্যারাইজ এর ক্ষেত্রে হেল্প মানে ইনফ্লুয়েন্স রাখে। সো এটা আমি আমাদের বাংলাদেশ রেলওয়ে নিয়ে বলতে পারি। ইভেন ওয়ান্স আপন এ টাইম বাংলাদেশে যে এয়ারওয়েজ যেটা ছিল, যে আমি যদি বলি সেখানে একটাই মাত্র কোম্পানি ছিল, দ্যাট ইজ বিমান বাংলাদেশ এয়ারলাইন। এটা ছাড়া কোনো কোম্পানিকে অনেকদিন পর্যন্ত অ্যাপ্রুভ দেওয়া হয়নি। তারপরে মনে হয় জিএমজি আসলো। সো জিএমজি যদি এখন মার্কেট আউট, তো পরবর্তী কিন্তু অনেকদিন পর্যন্ত গভর্নমেন্ট কিন্তু একটা ওয়ান সেলার মার্কেট দিয়ে, অর্থাৎ জাস্ট বাংলাদেশ বিমান দিয়ে কিন্তু চলেছে। এবং গভর্নমেন্ট একটা সময় বাধ্য হলো, বিকজ যখন আমাদের ইন্টারন্যাশনাল টেরিটরি আমাদের হচ্ছে গিয়ে আমরা আমাদের যেটাকে বলা যায় যে আমাদের পরিধি বাড়তে থাকলো, আমাদের নেটওয়ার্ক বাড়তে থাকলো, তখন আসলে আমরা বাধ্য হলাম একটা সময় যে আমাদের নিজেদের যেটাকে বলা যায় নেটওয়ার্কটা বাড়াতে। তো তখন দেখা গেল যে বিমান একা আমাদেরকে সাপোর্ট দিতে পারছে না। তখন গভর্নমেন্ট অ্যাকচুয়ালি যে এখন যে যে বাকি যে আদার্স এয়ারলাইন গুলো আস্তে আস্তে এদেরকে কিন্তু অনুমতি দিচ্ছে। তারপরেও আরো কয়েকটা এয়ারলাইন আসতে চেয়েছিল বাংলাদেশ গভর্নমেন্ট, কিন্তু সেটাতে অ্যাপ্রুভাল দেয়নি। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে প্রোডাকশন প্রসেস। ইটস কোয়াইট সিমিলার উইথ দ্য মনোপলি রিসোর্সেস। প্রোডাকশন প্রসেসে যেটা হয় যে আমরা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে যেটা দেখে আসি যে এমআর ইজ ইকুয়াল টু এমসি হলে একমাত্র এই পর্যন্ত আমরা মার্কেটে সার্ভাইভ করতে যাব। সো যখন আমি অ্যাজ এ সিঙ্গেল সেলার আমি এখানে চিন্তা করছি, তো সে যেহেতু পুরো রিসোর্সটা অ্যাকুমুলেট করে রাখে, তার জন্য পার ইউনিট কস্টিংটা মানে এমসিটা খুব কম হয়। সরি মাই মিস্টেক, এসি মানে অ্যাভারেজ কস্টিংটা খুব কম হয় প্রোডাক্ট তৈরি করার জন্য। যে অ্যাভারেজ কস্ট যেটা সেটা খুবই পুয়ার হয়, বিকজ তার হাতেই সব রিসোর্স, সেই সবসময় প্রোডাক্ট তৈরি করছে, তার এক ধরনের এক্সপার্টিস চলে আসে। তো সে কারণে দেখা যায় যে এখন ধরেন বাংলাদেশ রেলওয়ের সাথে কম্পেয়ার করে, বাংলাদেশ রেলওয়ে আছে, বাংলাদেশ রেলওয়ে সব প্যাসেঞ্জার ক্যারি করছে। কারণ বাংলাদেশ ধরেন গভর্নমেন্ট চাইলো যে ঠিক আছে মেঘনা গ্রুপ তারাও এই চাইলে এখন হচ্ছে গিয়ে ট্রেন নিয়ে এসে সেখান থেকে প্যাসেঞ্জার ক্যারি করতে পারে। তো এখন বাংলাদেশ রেলওয়ের হচ্ছে ধরেন 60টা আপনার ট্রেন আছে, মেঘনা গ্রুপ ধরলাম অনেক ইনভেস্ট করে ওরা 10টা ট্রেন নিয়ে আসলো। তো তারপরও 60টা ট্রেন নিয়ে বাংলাদেশ রেলওয়ে যেহেতু চলছে, 60টা ট্রেন নিয়ে বাংলাদেশ রেলওয়ের যে প্রফিট সরি যে কস্টিং থাকবে মানে পার ইউনিট কস্টিং যখন আমি চিন্তা করি, এভারেজ কস্ট ভেরিয়েবল কস্ট দিয়ে চিন্তা করেন বা এভারেজ কস্ট দিয়ে যদি চিন্তা করেন বা এভারেজ ফিক্সড কস্ট দিয়ে যদি চিন্তা করেন, দেখেন বেশ কম হওয়ার কথা, বিকজ অলরেডি তার রিসোর্সেস আছে, কাজ করছে। সো পার ইউনিট কস্টিং কিন্তু গভর্নমেন্টের জন্য কম হবে, কিন্তু মেঘনা গ্রুপের জন্য কেবে এটা একটা হিউজ কস্ট হিসেবে দেখা দিবে, কারণ তার মাত্র 10টা ট্রেন, তারপরে নিউ কামার। সো এই কস্টটা তার জন্য যে হাই মানে একটা মানে ওই লার্জ ফার্ম যেটা অর্থাৎ ট্রেন বাংলাদেশ রেলওয়ে, তাদের জন্য যে পরিমাণ কস্টিং হবে
নিউ কামার একটা কোম্পানির জন্য সেটা কিন্তু একটা বড় ধরনের ধাক্কা থাকবে। তো সেই জন্য চাইলেও কিন্তু প্রোডাকশন প্রসেসে আসলে যে ফার্মটা মনোপলি মার্কেটে এক্সিস্ট করে তার পার ইউনিট কস্টিং এতটাই কম থাকে যে নতুন কোনো ফার্ম আসলে এসে এত কম পার ইউনিট কস্টিং এ মার্কেটটাতে সার্ভাইভ, তাহলে সেখানে তাকে সাবসিডি দিয়ে রাখতে হবে। তো এইভাবে সাবসিডি দিয়ে আসলে একটা মানে আমি যদি কি বলি যে বেসরকারি প্রজেক্ট থেকে সাবসিডি দিয়ে এইভাবে লং রানে আসলে সার্ভাইভ করা পসিবল না। কোথা থেকে মেঘনা গ্রুপ সাবসিডি দেবে, এত টাকা কোথা থেকে পাবে, আমি এটাই বুঝাতে চাচ্ছি। সেটা আসলে সম্ভব হয় না। এই কারণে দেখা যায় যে মনোপলি মার্কেট কিন্তু চাইলেও এখানে আমরা আহ আমরা এখানে নতুন কোনো ফার্মে এন্ট্রি করাতে পারি না। সো এখন আসি হচ্ছে কি যেই পয়েন্টস গুলো নিয়ে আমি আলোচনা করলাম যে মনোপলি রিসোর্সেস, সো সবগুলোর আলোচনা এখানে আছে। আবার দেন আমরা সেকেন্ড পয়েন্টটা যেটাতে গেলাম দ্যাট ইজ দ্য গভর্নমেন্ট রেগুলেশন, হ্যাঁ, বা গভর্নমেন্ট ক্রিয়েটেড মনোপলিস যেটাকে আমি বলতে চাচ্ছি, গভর্নমেন্ট রুলস এন্ড রেগুলেশন, সেটা গভর্নমেন্ট চাইলেই যে কোনো মার্কেটকে মনোপলি মার্কেট বানিয়ে ফেলতে পারে। তো সেটা আর এখানে আছে। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে গিয়ে যেটাকে বলছিলাম যে পার ইউনিট কস্টিং যেটা সেটা কম থাকে। এবার আসি যে কিছু মনোপলি আছে যেটা হচ্ছে ন্যাচারালি অ্যারাইজ করে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ন্যাচারাল মনোপলি। তো একই কথা যে এখানে দেখা যায় যে ন্যাচারালি এই ধরনের মনোপলি গুলো হচ্ছে গিয়ে অ্যারাইজ করে, সেটাকে আমরা ন্যাচারাল মনোপলি বলে থাকি। তো এখানে যেমন আমি হচ্ছে গিয়ে যেমন বাংলাদেশের যদি ওয়াটার সাপ্লায়ার কোম্পানি কথা যদি চিন্তা করি, ইটস এক্সাম্পল অফ ন্যাচারাল মনোপলি। ন্যাচারাল মনোপলিটা কিভাবে অ্যারাইজ হয়? এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা হচ্ছে গিয়ে পাবলিক গুডস এর যদি কথা বলি, আমরা কিন্তু আচ্ছা আমি কি পাবলিক গুডস প্রাইভেট গুডস নিয়ে আপনাদের সাথে মনে আলোচনা করি নাই, ঠিক আছে তাহলে ভাবে বুঝাই। সো আমরা যদি এমন কোনো গুডস নিয়ে চিন্তা করি যে গুডসটা হচ্ছে গিয়ে আমরা সবাই কনজিউম করি, হ্যাঁ, এবং সবাই কনজিউম করি এবং এটা প্লেন্টি অ্যামাউন্টে থাকে, তো এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু হচ্ছে গিয়ে আমরা দেখতে পাবো যে ন্যাচারাল মনোপলিটা মানে ন্যাচারালি কোনো কম্পিটিটর থাকে না, মেইন কথা হচ্ছে এরকম। এবং সেই প্রোডাক্টটা যে সেল করে সে অ্যাকচুয়ালি ওয়ান সেলার, একজন ওয়ান সেলার, সেই মার্কেটে আসলে ওয়ান সেলার মার্কেট হয়েছে, এরকম একটা মার্কেট এখানে অ্যারাইজ হয়। সো আপনি যদি দেখেন আমাদের দেশে ওয়াটার সাপ্লাইটা যদি চিন্তা করি, আমাদের দেশে সুপেয় পানি যেটা সেটা খুব বড় অ্যামাউন্টে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু সেটা কি আমাদের মাটির নিচে। এটা যদি আমি ওখান থেকে মানে তুলে নিয়ে আসতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে যে পরিমাণ এফোর্ট দিতে হবে, এই পরিমাণ ইনভেস্টমেন্ট করা কিন্তু একটা ওই যে একই কথা, একটা বেসরকারি কোম্পানির পক্ষে ধরনের কোনো প্রজেক্টের পক্ষে এই পরিমাণ ইনভেস্ট করে ভূগর্ভস্থ পানি তুলে নিয়ে আসা সম্ভব না। তাহলে কারা করছে? কিন্তু পানিটা কিন্তু আমরা প্রতিদিনই কনজিউম করছি। তাহলে এখন সেটা কে করতে পারছে? ঢাকা মানে সরি ওয়াসা মানে গভর্নমেন্ট অর্গানাইজেশন সেটা করছে, সেখানে আমরা কিন্তু এখান থেকে ওয়াটারটা পারচেস করে নিচ্ছি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ন্যাচারাল মনোপলিটা অ্যারাইজ হয় ওই কারণে যে যেই প্রোডাক্টটা আমরা এখানে পারচেস করছি, ইয়েস দ্যাটস এ ডেইলি নেসেসারিজ, বাট সেটার আবার রিসোর্সটাও অনেক বেশি অ্যামাউন্টে থাকে। কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়ায় হচ্ছে গিয়ে সেটার ওই যে কস্টিংটা এত হাই থাকে বা সেটা হারভেস্ট কস্টিংটা এত হাই থাকে, তো সেই কারণে হচ্ছে গিয়ে আমরা চাইলেও সেখানে ইনভলভমেন্টটা যেতে পারি না। তো এখান থেকে ন্যাচারাল মনোপলিটা অ্যারাইজেস হয়ে থাকে। এইবার আসি যে আমি যদি যেটাকে বলতে চাচ্ছিলাম যে এখানে প্রাইস ডিসক্রিমিনেশনের একটা বিষয় থাকবে। প্রফিট ম্যাক্সিমাইজেশনের থেকে প্রাইস ডিসক্রিমিনেশনে যাব, সরি। সো এবার চলে যাব হচ্ছে গিয়ে দুইটা পয়েন্টে যাব, একটা হচ্ছে গিয়ে হোয়াটস দ্য প্রফিট ম্যাক্সিমাইজেশন পয়েন্ট ফর দ্য monopolist or monopoly market, and the second আমরা যাব হচ্ছে গিয়ে what is the price discrimination in this kind of market. সো ঠিক একইভাবে আমরা হচ্ছে গিয়ে মনোপলি আমরা যে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে যেভাবে দেখে আসছিলাম, আমরা দেখেছিলাম যে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে এমআর ইজ ইকুয়াল টু এমসি পয়েন্ট আমরা প্রোডাকশনে যাচ্ছিলাম। মনোপলি মার্কেট আসলে কি হচ্ছে? সো মনোপলি মার্কেটে আমরা জানি যে একটু রিকল করি, সেটা হচ্ছে গিয়ে সাধারণত মার্কেটে যেটা হয় যে ডিমান্ড কার্ভটা হয় হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং আর সাপ্লাই কার্ভটা হয় হচ্ছে
হচ্ছে আপওয়ার্ড স্লোপিং। সো এই দুটা আমি এখানে জাস্ট এমনি নরমাল ড্র করছিলাম। এই দুটার পাসিং পয়েন্ট থেকে আমরা যে পয়েন্টটা পাই সেটাই হয় মার্কেট প্রাইস বা ইকুইলিব্রিয়াম প্রাইস, সেটাই আমরা সাধারণত সেই প্রাইসে প্রোডাক্টটা পারচেস করে থাকি। এবং মনোপলি পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের জন্য এটা হচ্ছে গিয়ে এমআর ইজ ইকুয়াল টু এমসি পয়েন্ট, যেটা সেটা থেকে আমরা এই মার্কেট ইকুইলিব্রিয়াম পাই এবং মার্কেট ওইটাতে আমরা মার্কেট প্রাইস হিসেবে ইউজ করে থাকি। সো তাহলে আমাদের এখানে হেডেকটা হচ্ছে গিয়ে আমার একটা ডিমান্ড কার্ভ থাকবে, একটা সাপ্লাই কার্ভ থাকবে, তার পাসিং পয়েন্ট থেকে আমরা হচ্ছে গিয়ে আপনার মার্কেট প্রাইস পাবো এবং ওখানে আমার আসলে প্রফিট করার কথা সাপ্লায়ার। তো আমি একটা মনোপলি মার্কেটে গেলাম এবং এই দিস ব্লু লাইন, আমরা একটা ব্লু লাইন দেখতে পাই, দিস ইজ দ্য ডিমান্ড কার্ভ ফর দ্যাট মনোপলি মার্কেট। এন্ড এই যে আমি এখানে সাপ্লাই কার্ভ, এই যে আপওয়ার্ড স্লোপিং কার্ভটা দেখতে পাচ্ছি, এটা যেহেতু এই যে আগের মতো এটার নাম মার্জিনাল কস্ট, এই মার্জিনাল কস্ট কার্ভটা হচ্ছে গিয়ে আমার এখানে this marginal cost curve is work as a supply curve here. Why? বিকজ দেখেন মার্জিনাল কস্টটা যদি আমার সাপ্লাইয়ের সমান হয় তাহলেই মানে আমার যদি যা খরচ তৈরি মানে যেই অ্যামাউন্ট আমি আসলে খরচ করছি সেটাই তো আসলে আমার, সেটুকুই তো আমি সাপ্লাই দিব, মানে সাপ্লাই দিতে আমার যে পরিমাণ খরচ হবে সেটাই তো আসলে আমি সেই, এবং ততটুকু পর্যন্ত সার্ভাইভ করতে এবং ততটুকু পর্যন্ত আমি কিন্তু মার্কেটে থাকার চেষ্টা করব। সো মেইনলি এমসিটাকে আমরা সাপ্লায়ার, মানে আমি সেটা টাইপ করি, এমসিটাকে সাধারণত আমরা সাপ্লাই কার্ভের সাথে কম্পেয়ার করি, মার্জিনাল কস্টটাকে আমরা সাধারণত সাপ্লাই কার্ভের সাথে কম্পেয়ার করি, আর মার্জিনাল রেভিনিউ যেটাকে আমরা বলছি, এমআর যেটাকে বলছি, সেটাকে আসলে আমি আমার ডিমান্ডের সাথে কম্পেয়ার করে থাকি। আচ্ছা, মার্জিনাল কস্টটা হচ্ছে গিয়ে যে খরচ, যেটা হচ্ছে খরচটা আমি সার্ভাইভ করতে পারি, আমি ততটুকু পরিমাণ সাপ্লাই দেবো, এই জন্য এমসি ইজ ইকুয়াল টু এস ধরি। আর ঠিক একইভাবে আমার চাহিদা যতটুকু থাকবে ততটুকু পর্যন্তই কিন্তু একটা ফার্মের পক্ষে আর্ন করা পসিবল। এই কারণে কিন্তু মার্জিনাল রেভিনিউ মানে পার ইউনিট আর্নিংটা ডিমান্ডের উপর ডিপেন্ড করে, আর পার ইউনিট কস্টিংটা, সাপ্লাইটা ডিপেন্ড করে হচ্ছে পার ইউনিট কস্টিং এর উপরে। সো এখানে যেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি, তাহলে অ্যাকর্ডিং টু দ্যাট, এই যে আমার হচ্ছে spotlightটা অন করলাম, so this is my demand curve, this blue line, and this red line is marginal cost or my supply curve. So from their passing point আমাদের কিন্তু কি হওয়া উচিত ছিল যে আমার এখান থেকে আমি আমার ইকুইলিব্রিয়াম যেটা সেটা পেয়ে যাব। So from their passing point we have find out this point, এবং এই যে এই কোয়ান্টিটি প্রোডাক্ট আমরা তৈরি করব, এটাই কিন্তু আমার কন্ডিশন ওয়াইজ কি আমার হচ্ছে গিয়ে প্রাইসটা হওয়ার কথা, মানে মার্কেট প্রাইস যেটাকে আমি বলতে চাচ্ছি। কিন্তু কথা হচ্ছে গিয়ে এখানে যিনি মনোপলিস্ট থাকে উনি যেহেতু একজন সেলার, তো উনি কি করবে, উনি ওনার পাওয়ারটা ইউজ করবে। যেমন আমি বলেছিলাম যে আমার ক্লাসে আমি মনোপলিস্ট, আমি বললাম নেক্সট উইকে ক্লাস টেস্ট হবে, তারপরে বললাম কালকে থেকে আপনি প্রেজেন্টেশন আপলোড দিতে পারবেন, প্রেজেন্টেশন যে কোনো ফর্মে আপলোড দিতে পারবেন, কত কিছু বলে ফেললাম। দেখেন এখানে কিন্তু কোনো আমার যারা, আমি এখানে সেলার ইচ্ছা মতোই ডিসিশন মেক করে চলে যাচ্ছি। তো মেইনলি আমরা রিকোয়েস্ট করলে তুমি আপনি চেঞ্জ করে দিবেন, সেটা ঠিক আছে, কিন্তু এখানে মানে ইন লার্জ স্কেল মনোপলিস্টে যেটা হয় যে তারা সাধারণত কাস্টমারদের কথা চিন্তা করে না, মানে সে তার পাওয়ারটাকে মিসইউজ করার চেষ্টা করে, মনোপলিস্ট পাওয়ার যেটাকে বলা যায়। তো উনি এটা মিসইউজ করে কিভাবে এই মার্কেটে, উনি মিসইউজ করে, উনি চিন্তা করে যদিও আমি আছি মনোপলি মার্কেটে, বাট আমি প্রফিটটা গেইন করতে চাই হচ্ছে গিয়ে লাইক কম্পিটিটিভ মার্কেটে, অর্থাৎ আমার এই প্রোডাক্টটা যদি আমার কম্পিটিটর থাকতো তাহলে যে কস্টিং হতো বা যে পরিমাণ প্রফিট মেক করতে, মানে বুঝতে পারছেন, আমি ওয়ান সেলার মার্কেট, কিন্তু আমি চিন্তা করতেছি যে আমার কম্পিটিটর থাকলে যে পরিমাণ হাই রেঞ্জে আমি প্রফিট করতাম সেই প্রফিটটাই আমি করব। তো হাই রেঞ্জে প্রফিট করার জন্য আবারও মনে করি মনোপলি পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে আমরা কোথায় প্রোডাকশন করছিলাম, এম আর ইজ ইকুয়াল টু এমসি পয়েন্টে, তাই না? সো এখানেও মনোপলিস্ট তার মনোপলি পাওয়ারটা ইউজ করে এমআর ইজ ইকুয়াল টু এমসি যে পয়েন্টটা আসে সেই পয়েন্টে হচ্ছে গিয়ে প্রাইসটা ক্লেম করে। তো এবার আসি যে আমরা কিন্তু এখানে ডিমান্ড কার্ভটা দেখছিলাম, যে ব্লু লাইনটা ডিমান্ড কার্ভ ছিল, আবার এখানে কিন্তু মার্জিনাল রেভিনিউ কার্ভটাও দেওয়া আছে, এই যে রেড লাইনটা হচ্ছে মার্জিনাল রেভিনিউ কার্ভ।
সো মেইনলি এই যে দেখেন মনোপলি প্রাইসটা, সো এই মনোপলি প্রাইসটা কোথা থেকে আসছে? আমরা দেখতে পাচ্ছি যে মনোপলিস্ট, আমি এটা ড্র করবো এই জন্য হচ্ছে কি আসছে, মনোপলিস্ট যেটা করেছেন সেটা হচ্ছে এই যে এমআর ইজ ইকুয়াল টু এমসি, এই যে পাসিং পয়েন্টটা উনি কিন্তু এখানে নিয়েছেন, একটু মুছে দিচ্ছি, এমআর ইজ ইকুয়াল টু এমসি, সেই পয়েন্টটা কিন্তু এখানে উনি নিয়েছে। এই যে এ এ পয়েন্ট যেটাকে আমি বলছিলাম, এ পয়েন্টটা থেকে আমি হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে এমআর ইজ ইকুয়াল টু এমসি, যেটা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের জন্য প্রফিট ম্যাক্সিমাইজেশন পয়েন্ট। তাহলে প্রাইসটা হওয়া উচিত ছিল কি, এই পয়েন্ট থেকে যে প্রাইসটা আসে, অর্থাৎ ওয়াই এক্সিস এর দিকে গেলে যে প্রাইসটা আসবে সেটা হওয়া উচিত। এবং কম্পিটিটিভ মার্কেটে থাকলে আমি এখন যে ব্রাউন কালারের লাইনটা ড্র করলাম, এটাই কিন্তু আসলে আমার পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের জন্য প্রাইসিং হতো। কিন্তু মনোপলিস্ট, আমি তো মনোপলিস্ট, তো আমি তো বাকিদের কথা শুনবো না। আমি কি করব, আমি চিন্তা করে আমার দেখি তো আমার ডিমান্ড কতটুকু আছে। তো আমি দেখলাম যে আমার এই এ পয়েন্ট থেকে যদি আমি ডিমান্ড কার্ভের দিকে মুভ করি, সো দিস ইজ, আমি এটা একটু জাস্ট আর একটা প্যারালাল লাইন ড্র করে দেখানোর চেষ্টা করছি। সো এতটুকু এই ব্লু লাইন পর্যন্ত আমার কিন্তু মার্কেট ডিমান্ড আছে, অর্থাৎ আমি জানি যে আমার আমার যারা বায়ার আছেন তারা কিন্তু কিনবে। আমি কি করলাম, আমি আমার মনোপলি পাওয়ারটাকে ইউজ করে এমআর ইজ ইকুয়াল টু এমসি পয়েন্ট থেকে প্রাইসিং না করে আমি এটাকে ডিমান্ড কার্ভ পর্যন্ত স্প্রেড করলাম, করে সেখান থেকে যে পাসিং পয়েন্ট পেলাম সেখান থেকে হচ্ছে গিয়ে আমি আমার মনোপলি প্রাইসটা সেট করে দিলাম। সো এখানে যদি নর্মালি আসতো তাহলে আমি ধরে নিচ্ছি, সাপোজ এখানে আমার হয়তো $10 এখানে প্রাইস হতো, $10 না, ধরলাম $8 প্রাইস হতো, দেখা যাচ্ছে কিন্তু মনোপলিস্ট এখানে তার মনোপলি পাওয়ার ইউজ করে এই প্রাইসটাকে ধরেন $15 করে ফেললো, $15 প্রাইসটা নিয়ে আসলো। তাহলে আবারও বলি, এটা আসলে মনোপলিস্ট কিভাবে করে, যেহেতু সে জানে সে ওয়ান সেলার, মানে সে ওয়ান সেলার মার্কেট বিলং করছে, তো সে ছাড়া আর কোনো অপশন নাই। সো ওয়ান সেলার মার্কেট বিলং করার কারণে যেটা হয় যে সে প্রাইসিংটা এমন ভাবে করে যেখানে হচ্ছে গিয়ে এমআর ইজ ইকুয়াল, সে প্রাইসিংটা করে হচ্ছে গিয়ে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের পয়েন্ট থেকে, সে প্রাইসিংটা মানে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের মতো চিন্তা করে যে সেই পয়েন্ট থেকে সে প্রাইসিং করবে, কিন্তু সে প্রাইসটাকে তার মনোপলি পাওয়ারটাকে ব্যবহার করে ইনফ্লুয়েন্স করে সেটাকে ডিমান্ড পর্যন্ত নিয়ে যায়, এবং সেখান থেকে সে তার মনোপলি পাওয়ারটাকে হচ্ছে গিয়ে মানে সেখান থেকে সে তার মনোপলি প্রাইসটা নিয়ে আসে। এবং এই যে দেখেন এখানে কিন্তু আমি যে কথাগুলো বলছি এই এই কার্ভেই সেটা লিখেছে, এই যে নাম্বার 1 এ লিখেছে দ্য ইন্টারসেকশন অফ মার্জিনাল রেভিনিউ এন্ড মার্জিনাল কস্ট কার্ভ ডিটারমিনেটস দ্য প্রফিট ম্যাক্সিমাইজিং কোয়ান্টিটি এন্ড প্রাইস, এই যে এটাই কিউ ম্যাক্স। কিন্তু এই কিউ ম্যাক্সটা এটা এন্ডেড কোথায় হচ্ছে, বাট দ্য ডিমান্ড কার্ভ শোজ দ্য প্রাইস কনসিস্টেন্সি, অর্থাৎ এতটুকু পর্যন্ত তো আমার ডিমান্ড আছে মার্কেটে। সো এই ডিমান্ড কনসিস্টেন্সি যখন আমাকে এখানে শো করছে, সো মনোপলিস্ট সেই ডিমান্ড কার্ভ থেকে আসলে এই পাসিং পয়েন্টটা থেকে সে এটাকে স্প্রেড করে হচ্ছে গিয়ে ডিমান্ড কার্ভ পর্যন্ত নিয়ে যায়, এবং সেই পয়েন্টে সে যায় হচ্ছে গিয়ে প্রাইসটা ডিটারমিন। এই জন্য মনোপলি মার্কেটে দেখা যায় যে মনোপলি প্রাইসটা কিন্তু অলওয়েজ হায়ার দেন দা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট প্রাইস। আচ্ছা, এখানে যদি প্রশ্ন থাকে আমি প্রশ্ন নিব। আচ্ছা, তাহলে যদি কেউ প্রশ্ন করছে না, আমি একটু কিছু ডিফারেন্স বলি। তাহলে মনোপলিস্টের সাথে পারফেক্ট কম্পিটিশনে প্রাইসিং এর ডিফারেন্সটা হচ্ছে, পারফেক্ট কম্পিটিশনে আমরা প্রাইসিংটা করব হচ্ছে গিয়ে এমআর ইজ ইকুয়াল টু এমসি পয়েন্ট থেকে, কিন্তু মনোপলি মার্কেটে আমরা প্রাইসিংটা করব হচ্ছে গিয়ে এমআর ইজ ইকুয়াল টু এমসি পয়েন্ট থেকে আমরা কোয়ান্টিটিটা বের করে নিব, কিন্তু সেটাকে আমরা ডিমান্ড কার্ভ পর্যন্ত স্প্রেড করব, এবং ডিমান্ড কার্ভ পর্যন্ত স্প্রেড করে সেখান থেকে আমরা যে হচ্ছে গিয়ে আমার যে কোয়ান্টিটিটা পাবো সেটুকু পর্যন্ত হচ্ছে গিয়ে আমরা আমাদের প্রোডাকশনটা কিন্তু সেইখান পর্যন্ত আমরা কিন্তু আমাদের প্রাইসটা বাড়াতে থাকবো। এটাই হচ্ছে গিয়ে এখানকার মেইন অবজেক্টিভ। এবার আসি যে আজকের লাস্ট টপিক যেটা নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে বারবার বলছেন, প্রাইস ডিসক্রিমিনেশন। ওকে, এখানে একটু দেখিয়ে দিই
একটু আগে দেখালাম যেখানে যেখানে মনোপলিস্ট আসলে প্রাইস এবং মনোপলি কি পরিমাণ রেঞ্জে প্রফিট মেক করে সেটা একটু দেখিয়ে দিই। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছিলাম যে আগের ছবিটা এটাকে জাস্ট হচ্ছে গিয়ে এখন প্রফিটটা দেখাচ্ছে। সো এই যে আবারও মার্জিনাল রেভিনিউ কার্ভ, ডিমান্ড কার্ভ, মার্জিনাল কস্ট কার্ভ which is act as a supply curve here। তো আমরা এখানে দেখলাম যে এই যে সো দি মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল টু মার্জিনাল কস্ট, সেখান থেকে হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছিলাম যে এখান থেকে আমার আপনার পারফেক্ট কম্পিটিটিভ যে প্রাইস সেটা পাওয়ার কথা, কিন্তু মনোপলিস্ট মানে এই রেঞ্জে গেলে আমার সাধারণত প্রাইস মানে আমার প্রফিটটা চলে আসার কথা। কিন্তু মনোপলি যেহেতু তার মনোপলি পাওয়ার ইউজ করে পাসিং পয়েন্ট থেকে যে বললাম মনোপলি পাওয়ার ইউজ করে হচ্ছে কি ডিমান্ড কার্ভ পর্যন্ত চলে গেল, সো তার অ্যাকচুয়ালি প্রাইস সেটটা হলো এই অ্যামাউন্টে। তাহলে এই যে একটা বড় এরিয়া যে যেখানে সে আসলে এই পয়েন্টই তার অলরেডি প্রফিট হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও সে কি করছে, সে একটা হাই রেঞ্জে প্রাইস ক্লেম করছে। সো এই যে অতিরিক্ত এই এতগুলো এই রেক্টাঙ্গেল এরিয়াতে যে অর্থটা আছে এই পুরো অর্থটা কিন্তু সে অ্যাজ এ প্রফিট আর্ন করে ফেলছে। সেই জন্য মনোপলিস্টদের অনেক মজা থাকে, তারা অনেক অনেক আর্ন করে এবং অনেক মজায় থাকে এবং এই আর্নটা করে একটা প্রসেসে, অর্থাৎ সবার কাছে যে এরকম হাই প্রাইস ক্লেম করে তা না, তার এইখানে ক্লেম করার একটা ওয়ে থাকে, সেটা হচ্ছে প্রাইস ডিসক্রিমিনেশন। এটা হচ্ছে এখানে অত ডিটেল দেওয়া নাই, ডিটেল দেওয়া নাই বলতে বোঝাচ্ছি যে এখানে জাস্ট আলোচনা করা আছে, কিন্তু এটার একটা গ্রাফ আছে যেটা অলিগোপলি মার্কেটে বেশি পড়ায়। তো এটা নিয়ে অত আলোচনা নেই, আমি জাস্ট এটা একটু বলে নিই। এটা হচ্ছে ইটস আ কাইন্ড অফ প্রাইস ডিসক্রিমিনেশন, হচ্ছে এটা বিজনেস প্র্যাকটিস where we're selling the same product but at different prices to the different customer। অর্থাৎ একই প্রোডাক্ট সেল করছি, ডিফারেন্ট কাস্টমারের কাছে ডিফারেন্ট প্রাইসে সেল করছি। এই প্র্যাকটিসটাকে আমরা সাধারণত প্রাইস ডিসক্রিমিনেশন বলে থাকি। এটা হচ্ছে গিয়ে আপনার দেখা যায় যে, যেমন এটা আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি এয়ারলাইন কোম্পানিগুলোর ক্ষেত্রে। আপনি সাপোজ ইউএস বাংলাতে ট্রাভেল করতে চাচ্ছেন, এখন আপনি নেক্সট মান্থে কক্সবাজার যাবেন, ওটার জন্য এখন আপনি প্রাইস আপনি এখন একটা টিকিট পারচেজ করেন, দেখবেন যে ঢাকা কক্সবাজার হাইয়েস্ট আপনার রিটার্ন টিকিট বলছি আমি ৬,০০০-এর উপরে যাবে না উইথ ভ্যাট এন্ড ট্যাক্স। বাট আপনি যদি এখন কালকে যাবেন, আপনি দেখবেন কোনো টিকিটই পাবেন না। এখন যদি ওদের কোম্পানিতে সরাসরি সেলস এক্সিকিউটিভকে ফোন দেন, সে হয়তো বলবে যে ওকে স্যার, কালকের জন্য আপনার জন্য একটা স্পেশাল টিকিট আছে, কিন্তু এটার দাম হচ্ছে ধরেন ১২,০০০ টাকা। তো আপনি যে প্রোডাক্টটা ৬,০০০ টাকায় কিনতে পারতেন, সেই প্রোডাক্টটা এখন আপনি ডাবল প্রাইসে কিনছেন। তো অনেক সময় যেটা হয় যে একই প্রোডাক্ট ডিফারেন্ট কাস্টমারের কাছে ডিফারেন্ট প্রাইসে সেল করা হয়। এটা টাইম ফ্রেমের কারণে হয়, অনেক ক্ষেত্রে প্লেস ডিফারেন্সে হয়, আবার ইন্টারন্যাশনাল মার্কেটে একটা প্রাইস হয়, লোকাল মার্কেটে একটা প্রাইস হয়। যেটাই করি না কেন সবগুলোই হচ্ছে গিয়ে দোজ আর দ্য এক্সাম্পল অফ প্রাইস ডিসক্রিমিনেশন। যেমন ইন্টারন্যাশনাল মার্কেট এন্ড লোকাল মার্কেট দিয়ে যদি আমরা দেখি, দেখবেন যে লোকাল প্রোডাক্ট লাইক প্রাণের প্রোডাক্ট আপনি যদি দেখেন, প্রাণ কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটেও সেল করে। ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি প্রাণের যে প্রোডাক্ট পাবেন সেটা কোয়ালিটি এন্ড প্রাইস which is quality obviously higher than বাংলাদেশি কোয়ালিটির প্রোডাক্ট, বাট প্রাইসটা যদি আপনি কম্পেয়ার করেন আপনি দেখবেন যথেষ্ট কম থাকে। বিকজ প্রাইস ডিসক্রিমিনেশনটা ইউজ করে আসলে দেখা যায় যে এই ধরনের ফার্মগুলো ইন্টারন্যাশনাল মার্কেটটা ধরতে চায়। তো ইন্টারন্যাশনাল মার্কেটে যদি ধরতে চায়, তাহলে সেখানে যদি আমি আমার যে প্রাইস আছে সেটাই মানে আমার ডোমেস্টিক মার্কেটে যে প্রাইস আছে সেটাই যদি আমি ক্লেম করি, সেক্ষেত্রে যেটা হবে যে আমি আসলে ইন্টারন্যাশনাল মার্কেটটা ধরতে পারবো না। আমার হচ্ছে গিয়ে প্রাইসটা ওই ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস আমার আসলে অনেক বেশি হাই হয়ে যাবে। তাহলে আমি যদি এমন করি যে আমি ডোমেস্টিক মার্কেটে হাই প্রাইস দিচ্ছি, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে আমি ওই যে মার্জিনাল কস্ট ইজ ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ সেই পয়েন্টে আমি প্রোডাক্টটা সেল করছি, তখন কিন্তু আর আমরা এই ধরনের প্রবলেম গুলো ফেস করি না। তো তখন হচ্ছে গিয়ে সাধারণত আমরা এই প্রাইস ডিসক্রিমিনেশন পলিসিটা নেই। ঠিক একইভাবে এয়ারলাইনের ক্ষেত্রে যেটা হয় যে তারা যেহেতু এখানে টাইম ফ্রেমটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যায়, সো এয়ারলাইনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি
প্রোডাক্ট ওর সেল হোক বা না হোক, ওর কিন্তু হচ্ছে গিয়ে প্লেনটা যেতে হবে, এটা হিউজ কস্টের বিষয়। তো সেই ক্ষেত্রে যদি এমন হয় যে কিছু সেলারকে সে কিছু বায়ারকে সে কম প্রাইসে প্রোডাক্টটা দিল, তাহলে তার ম্যাক্সিমাম প্রোডাক্টটা, কম প্রাইস বলতে বুঝেছি যে মার্জিনাল কস্ট ইজ ইকুয়াল টু মার্জিনাল রেভিনিউ, সেই পয়েন্টে প্রাইসটা প্রোডাক্টটা দিল, তাহলে যেটা হবে যে ওর প্রোডাক্ট ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু সেল হয়ে যাবে। এবার আসে অ্যাজ এ মনোপলিস্ট পাওয়ার সে কিভাবে ইউজ করবে। তো সেই ক্ষেত্রে সে যদি কিছু প্রোডাক্ট মনোপলি প্রাইসে সেল করে, তাহলে এটা তার অতিরিক্ত লাভ। তো সেখান থেকে কিন্তু তখন সে যেটা হাই কস্ট রেঞ্জের একটা প্রোডাক্ট যে অপারেট করছে, সেটার কস্টিংটা কিন্তু তার জন্য কমে আসবে। তো এই কারণে কিন্তু হচ্ছে গিয়ে আমরা এখানে প্রাইস ডিসক্রিমিনেশনটা প্র্যাকটিস করে থাকছি। তো ঠিক একইভাবে আপনি যে হলিডে প্যাকেজ গুলো নিয়ে দেখেন, সেখানেও দেখবেন যে সেখানেও কিন্তু প্রাইস ডিসক্রিমিনেশনটা খুব বেশি কাজ করে। ঠিক একইভাবে আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে যাই, ইন্স্যুরেন্স কোম্পানিতে ইনস্ট্যান্ট যে ইন্স্যুরেন্স পেমেন্ট বা আদার্স বিষয়গুলো চলে আসে, সেখানে কিন্তু হচ্ছে কি প্রাইস ডিসক্রিমিনেশন গুলো চলে আসে। এইভাবে আপনি অনেক এক্সাম্পল পাবেন প্রাইস ডিসক্রিমিনেশনের। সো মেইনলি এখানে মেইন টার্গেটটাই থাকে যাতে হচ্ছে কি লার্জ রেঞ্জে যখন আমরা প্রোডাকশনে যাচ্ছি সেখানে আমাদের আসলে প্রফিটটা হয়, কিন্তু আমি যখন স্মল রেঞ্জের প্রফিটটা হয়, এবং যখন আমি একদম লাস্ট ইউনিট অফ প্রোডাক্ট গুলো আমি সেল করছি, সেখানে আমার যাতে হচ্ছে গিয়ে এখানে আমার প্রফিটটা এমন না হয় যে যাতে আমি হচ্ছে মার্কেট আউট হয়ে যাই, সেই কারণে হচ্ছে গিয়ে তখন আমরা প্রাইস ডিসক্রিমিনেশনটা ইউজ করে থাকি। তো লাস্ট আমরা যেটা, আমি চ্যাপ্টার 15-এ চলে আসলাম। এখানে আমি যেটা জাস্ট দুইটার একটা ডিফারেন্স বোঝানোর চেষ্টা করব, যে আমাদের অনেক সময় আমরা একটা জিনিস বুঝি না, সেটা হচ্ছে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন মনোপলিস্টিক কম্পিটিশন এন্ড পারফেক্ট কম্পিটিশন। মনোপলি তো বুঝলাম ওয়ান সেলার মার্কেট, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটও বুঝলাম যে মেনি সেলার মেনি বায়ার মার্কেট। এখন মিনি সেলার মিনি বায়ার মার্কেটের মধ্যেও আবার দুইটা টাইপস আমরা দেখতে পাই, একটা হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন আর একটা হচ্ছে পারফেক্ট কম্পিটিশন। মনোপলিস্টিক কম্পিটিশনে যেটা হয় যে দে আর সেলিং differentiate product, and in perfect competitive market they are selling the identical product. ওকে, সো এখানে ডিফারেন্সটা বোঝানোর জন্য এখানে দুইটা মার্কেট নিয়ে আমরা কথা বলবো, একটা হচ্ছে গিয়ে অলিগোপলি আর একটা হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন, তাহলে আসলে ক্লিয়ারটা হয়ে যাবে। জি বলেন। ম্যাম আমাদের তো 10:30টায় আবার ক্লাস আছে, মানে এক্সাম আছে আর কি ম্যাম, সো একটু টাইম যদি আই নিড অনলি 5 দিতেন মিনিটস, আমি 5 মিনিটের মধ্যে শেষ করে ফেলতে পারবো। অনলি 5 মিনিটস দরকার আমার। সো অলিগোপলি মার্কেট যেটা আমাদের, আমি একটু যদি আমার স্লাইডটা দেখাই, আমি এখন ওই জায়গাতেই আছি। সো স্লাইডে আমরা দেখতে পাচ্ছিলাম যে অলিগোপলি মার্কেটটা আমার যেখানে ছিল সেটা হচ্ছে গিয়ে যে, আমি কি আমার স্লাইডটা দেখা যাচ্ছে? না ম্যাম, এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? আচ্ছা, অলিগোপলি মার্কেটে আমরা যদি দেখতে যাই, এখানে আমরা এমন ছিল যে এখানে দেয়ার আর ফিউ ফার্মস আর ইন মনোপলি মার্কেট দেয়ার আর লটস অফ ফার্ম, এরকম একটা বিষয় ছিল। এবং এই যে অটোমোবাইলস মার্কেটটাকে আমি এটাকে অলিগোপলি মার্কেট হিসেবে নিয়ে আসছিলাম, বাট আমি এখানে ফার্নিচার মার্কেট সেটাকে কিন্তু আমি এখানে মনোপলিস্টিক কম্পিটিশনে নিয়ে আসছি। সো অলিগোপলি মার্কেটে যেটা হয় যে এখানে আমি, ইটস এ কাইন্ড অফ মনোপলি মার্কেট, বাট দেয়ার আর ফিউ সেলার, অর্থাৎ 2 জন থেকে 10 জন বা অ্যাকচুয়ালি কাউন্টেবল সেলার থাকে, এবং দে আর সেলিং দা আইডেন্টিক্যাল প্রোডাক্ট, অর্থাৎ অলমোস্ট সেম টাইপের প্রোডাক্ট। অর্থাৎ অটোমোবাইলে আপনি যদি যান, মোবিলও যা সেল করছে, ধরেন আমার মা কি মনে আসতেছে না, হিন্দুস্তান কি যেন একটা দেখেছিলাম, এরকম দুইটা কোম্পানি, তারাও কিন্তু সেম প্রোডাক্ট সেল করছে। বা নাইকি যে ধরনের প্রোডাক্ট সেল করছে, অ্যাডিডাসও কিন্তু সেম টাইপের প্রোডাক্ট স্পোর্টস ওয়্যারই সেল করছে। তো দোজ আর দ্য সেম থিং, তার প্রোডাক্ট গুলো সেম হয়। কিন্তু দেখেন আপনি কিন্তু স্পোর্টস ওয়্যার পারচেজের যদি আপনি কোম্পানি দেখেন, আপনি এই দুইটা অপশন ছাড়া পাবেন না। মনোপলিস্টিক কম্পিটিশনে যেটা হবে কি, যে এখানে এদের মার্কেট শেয়ারটা অনেক বড় থাকবে, অর্থাৎ মার্কেটটা অনেক বড়, মানে কাস্টমার অ্যামাউন্টটা অনেক বড় থাকবে। স্পোর্টস ওয়্যার কিন্তু আমরা সবাই কিনি না, কিন্তু আমরা যদি ফার্নিচারের কথায় যাই বা আমরা ক্লোথের কথায় যাই, আমরা কিন্তু সবাই কিনছি। তো এই মার্কেটে হচ্ছে কি অনেক, মানে রেঞ্জটা অনেক হাই হবে, বাট they are not selling the same kind, মানে they are not selling the identical product। এখানে প্রোডাক্টে যেটা সেল করবে সেটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ সেটার মধ্যে একদম চোখে পড়ার মতো ডিফারেন্সটা আপনি কিন্তু দেখতে পাবেন।
তো মেইনলি যদি আমি মানে দুইটা মার্কেটের মধ্যে ডিফারেন্স জিজ্ঞাসা করি যে হোয়াটস দ্য বেসিক ডিফারেন্স বিটুইন মনোপলিস্টিক কম্পিটিশন এন্ড পারফেক্ট কম্পিটিশন, দিজ আর দ্য কি পয়েন্টস। মনোপলিস্টিক কম্পিটিশন আমরা যেটা দেখবো যে এখানে হচ্ছে গিয়ে ইভেন সেলারদের মধ্যে কানেকশন যেটা মনোপলিস্টিক কম্পিটিশনে সেটা কিন্তু সেরকম থাকে না, কিন্তু পারফেক্ট কম্পিটিশনে কিন্তু সেলারদের মধ্যে অন্য সেলারের প্রাইসিং কি, আমার প্রাইসিং কেমন হবে, এই ধরনের কম্পিটিশন, মানে একটা অসম প্রতিযোগিতা মনোপলিস্টিক কম্পিটিশনে থাকে, কিন্তু পারফেক্ট কম্পিটিশনে সেটা হয় না। প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন যেটা, সেখানে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশনটা আপনি খুব খালি চোখে দেখতে পাবেন, যেটা পারফেক্ট কম্পিটিশন আমরা একই ধরনের প্রোডাক্ট পারচেজ করতে পারবো। আর লাস্টলি যেটা হয় যে মনোপলিস্টিক কম্পিটিশনে কিন্তু আমি যেহেতু বলেছি যে অসম প্রতিযোগিতা, তো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে পারফেক্ট কম্পিটিশনের তুলনায় বেশি প্রফিটটা মেক করে থাকি। সো দ্যাটস ইট। আমি নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে আমাদের ক্লাস টেস্ট থাকবে সেকেন্ড ক্লাসটাতে, অর্থাৎ হয়তো 9:30টার সময় আমি ক্লাস টেস্টটা নিব। আপনারা তো নিশ্চয়ই অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছেন চ্যাট বক্স, আমি ওখান থেকে নিয়ে নিব। আর হচ্ছে গিয়ে ম্যাম অ্যাটেন্ডেন্স তো দিন, এখন লিখে দিব? জি জি অবশ্যই, যারা যারা অ্যাটেন্ডেন্স দেননি তারা কাইন্ডলি হচ্ছে কি এখন চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সে দিয়ে দেন। চ্যাট বক্সে দিতে হবে? চ্যাট বক্সে না দিলেও হয়, আমি সাধারণত আপনাদের একটা লিস্ট ক্রিয়েট হয় অটোমেটিক্যালি, একটা অ্যাটেন্ডেন্স ক্রিয়েট হয়, আমি সেখান থেকেই দেই, ওটা থেকে দিয়ে দেখে দিই। তারপর যদি আমার কাছে কখনো ক্রস চেক, ওখানে টাইম সহ দেখায় যে কখন আপনি জয়েন করেছেন, ওখান থেকে আমি দেই। তো এরপরেও যদি আমার মনে হয় যে ক্রস চেক করে যে আমি ভুল করছি কিনা, হতে পারে আমার ডিভাইস ভুল করেছে বা বিডিএন ভুল করছে, তখন আমি অনেক সময় এখানে দেখেছি। এই জন্যই বললাম ইটস নট এ হেডেক, ইটস নট ইউর হেডেক। আচ্ছা, আমি জাস্ট সিলেবাসটা বলে দিই, তাহলে আমাদের সিলেবাসটা থাকবে হচ্ছে গিয়ে মিডের পরে আজকে পর্যন্ত আমি যা যা পড়িয়েছি সবকিছুই কিন্তু আমাদের যে ক্লাস টেস্ট যেটা সেটাতে থাকবে, এবং ক্লাস টেস্ট অ্যাজ ইট ইজ ফার্স্ট ক্লাস টেস্টের মতোই আমি নিব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। ওকে, ঠিক আছে ম্যাম। আসসালামু আলাইকুম। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার।